জীবনে এত অভিনয় করলেন, সেটা নাটকে, চলচ্চিত্রে। এখন তো বিভিন্ন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে শিল্পীদের। তা আপনার কপালে জুটলো পুরস্কার বা এইসব কর্মশালা? তোমার লাইন করতে হবে, তোমাকে চ্যানেল করতে হবে, এই চ্যানেল করতে হবে, চ্যানেল করলে তোমাকে ডাকবে, বললে ডাকবে না। নিমাইবাবু, আপনি এত ঘনিষ্ঠ ছিলেন মৃণাল সেনের কাজ, তার কাজের সঙ্গে জড়িয়েও ছিলেন এবং ব্যক্তিগত জীবনে কোনো টেলিভিশন চ্যানেল, কোনো খবরের কাগজ তার মৃত্যুর পর সরাসরি পরের দিনই আপনাকে কি ধরেছিল? সবাই ভিড়ে মাথা গলানোর ব্যাপার, আবার ঠিক সেই জায়গাটা যখন আসবে দেখছি কাউকে দেখতে পাচ্ছি না। সুযোগ পাওয়া সত্ত্বেও মানিকবাবু তথা সত্যজিৎ রায়ের সাথে কাজ করাটা সম্ভব হয়ে উঠল না কেন? ছবি বিশ্বাসকে একবার বলা হয়েছিল আপনার কত এটা তনুদা, তরুণ মজুমদারের থেকে জানা, 500 টাকা। তাই কি আপনি বলছেন যে এই ইন্ডাস্ট্রিতে এখন যারা আছেন তারা আগের তুলনায় অনেক বেশি শিক্ষায় পিছিয়ে? খাজনার চেয়ে বাজনা বেশি, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি। এখন যারা নতুন কাজ করতে যাচ্ছে প্রথমেই একটা গাড়ি একটা ফ্ল্যাট টক করে হয়ে যাচ্ছে। আপনার অভিজ্ঞতায় সাধারণ মানুষ হিসেবে আর পরিচালক হিসেবে মৃণাল সেন ঠিক কেমন ছিলেন? আমি কিন্তু খুব জোর দিয়েই বলছি, ফিল্ম অ্যাক্টিংটাই কেউ জানে না, করতেই পড়ছে না, কিন্তু তারা কত পারিশ্রমিক পাবে সেটা বুঝে ফেলছে। ভারতবর্ষের বিভিন্ন অংশে যাকে কার্যত সম্মান করা হতো এক সময়, সেই সম্মানটা এখন অনেক অনেক কমে গেছে। বোম্বের লোকেরা রেগুলার ঘেন্না করে, মানে আমার সঙ্গে কিছু কিছু লোকের সঙ্গে কথাবার্তা হয়েছে, করতে গেছি, তারপরে ফোন বললে পয়লে बंगाल का आदमी देख के हम ताज्जुब बन जाता, अभी क्या कर रहा है ये, देखता नहीं लोग, পুরো সোজা বলে দিচ্ছি। আপনি তো অনেক দিন ধরেই কাজ করছেন, পুরনো প্রজন্মের সাথেও কাজ করেছেন এবং এখন নতুন প্রজন্মের সাথেও কাজ করছেন। কোন প্রজন্মের সঙ্গে কাজ করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন? পুরনো প্রজন্মের যাদের পেয়েছি তারা আর যাই হোক সিনিয়রদের প্রতি একটু শ্রদ্ধাশীল ছিল, আর এখনকার যারা আসছে তাদের মানে বেশিরভাগই খুব নচ্ছার। সিপিএম পার্টি পশ্চিমবাংলায় ছোট শূন্য থেকে ক্রমশ বড় শূন্যের দিকে চলে যাচ্ছে, বিশ্বাস করেন? এই প্রশ্নটা আমায় করবেন না, খুব ডেলিকেট হয়ে যাচ্ছে এই প্রশ্ন। আপনি যে খুব চতুর লোক বলে না, সেইটা আপনি করলেন। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. দাঁড়াও প্রতীকবর, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, পথ দিয়ে হাঁটতে হাঁটতে অনেককে ভুলে যাচ্ছ। অনেকে এখনো আছেন, তারা প্রবলভাবে আছেন, তাদের আমরা এখনই ভুলতে বসেছি। আজকে আর প্লাস নিউজ রুমে আমাদের মুখোমুখি নিমাই ঘোষ, অভিনেতা, কবি। আপনাকে স্বাগত আর প্লাস নিউজ রুমে। আমার সহকর্মী পারমিতা কিছুক্ষণ আগে আপনার কবিতা নিয়ে আলোচনা করছিল। আমি ভাবছিলাম ঠিক এই কথা, এই যে রাস্তা দিয়ে যেতে যেতে কখনো কখনো মনে হয় যে জীবনটাই একটা রাস্তা, এবং এই স্মৃতির সরণিতে বিভিন্ন ঘটনা, বিভিন্ন চরিত্র ভিড় করে আসে, মনে হয় এখন? হ্যাঁ, প্রতি মুহূর্তেই মনে হয়। শুধু রাস্তা চলতে চলতে, হাঁটতে হাঁটতে নয়, হাঁটতে হাঁটতে বা চলতে চলতে যাদের দেখি, যাদের দেখার অভ্যেস ছোটোবেলাতে যবে থেকে জ্ঞানচক্ষু ফুটেছে, দেখলেই তো মনের মধ্যে একটা ক্রিয়া হয়, কি কেন দেখছি, কি দেখছি, এরা কে? তো সেই প্রশ্ন থেকেই এরা কে কোত্থেকে, সেই ছোটোবেলায় দিদিমা ঠাকুমা থেকে বা মা বাবা সবাইকে যে প্রশ্ন করার একটা ব্যাপার থাকে না বাচ্চাদের, ওটা কী গো, সেটা কী গো, তারা তাদের মতন উত্তর দেয়। আবার একটু বয়সটা যখন বাড়ে তখন আবার তাদের উত্তরগুলোর সঙ্গে নিজের দেখাটার সঙ্গে আবার মেলাতে হয়, সেই এটা তো তাই, ওটা কি ঠিক, এটা কি তাই। এই ফলে আমার ক্ষেত্রে আবার একটু অন্যরকম হয়েছে, যেহেতু আমার একা থাকার অভ্যেসটা বড্ড বেশি।
আমি আবার মাঝে মাঝে কল্পনা করে নিই রাস্তায় যাদের দেখলাম সে তো ওই লোকটা এই যে আসছে আমার পাশ দিয়ে। আবার কখনো মনে হয় এ তো এই লোকটা চলে যাচ্ছে, ঠিক এরম না? আবার কোনোদিন দেখলুম কানা একটা ভিখিরি রাস্তা দিয়ে চলে যাচ্ছে পথে লাঠি ঠুকতে ঠুকতে, কিন্তু কেউ দেখাবার মত নেই। তারপর আমি যখন দেখি যে সে দেখাবার কেউ লোক নেই, লাঠি ঠুকতে ঠুকতে, কিন্তু সে তো যাচ্ছে ঠিক, তাহলে কি রাস্তাটা কি সকলের ক্ষেত্রে চলার পথে ঠিক একই ব্যাপার? সে ঠিক ঠিক মতন খুঁজে নিতে পারে? এই হলো আমার বক্তব্য। খুব সুন্দর বললেন। আপনি সেই মানুষটি যিনি বিশেষভাবে সক্ষম, লাঠিটাই যার সম্বল, লাঠি ঠুকছে কিন্তু কেউ আসছে না, কিন্তু সে একা একা ঠিক সঠিক পথে যাচ্ছে। কখনো মনে হয় কি আমাদের মতো মানুষ যারা, আমরাও কি এরকমই অসহায় কিন্তু নিজেদের মতো করে পথ খুঁজে বার করি? মানুষরা বলেছেন, মানুষ বলেননি, ফলে বলার সুবিধে হলো মানুষরা এখন একটু গুলিয়ে যাওয়ার ব্যাপারে ঢুকেছে। যেমন ধরুন যে ব্যাপারগুলো ঘটছে আমাদের এখানে, তার প্রথম অবস্থাটাই দেখুন, আমার মনে পড়ে যায় মহাভারতের কর্ণকে। কর্ণ লড়ল, এরাও নিয়ে তাকে টানছে, ওরাও টানছে। লাস্ট টাইম তার মুন্ডু কাটা হলো, কিন্তু কেন গেল, কী জন্য গেল জানে না। সে বিরাট দানের ছিল, দানও করতো, মানুষের প্রতি ছিল, সেটাও কিন্তু সে জানে না। কিন্তু তার মুন্ডু কাটা গেল, সে বিরাট লড়াই, বিরাট লড়াকু একটা লোক, কার জন্য ইউজ হলো সে জানে না। এইটা হচ্ছে আজকালকার অবস্থায় ভীষণভাবেই ভাববার কথা। তার মানে আপনি বলছেন আমরা অনেকে না জেনে ব্যবহৃত হচ্ছি। আমার তো আপনার কথা শুনে মনে পড়ে যাচ্ছে এই দোতনাতে, আমি লোভ সংবরণ করতে পারছি না, যে সে বিখ্যাত শেক্সপিয়ারের কথা আমরা সবাই অভিনয় করে চলেছি এবং গোটা পৃথিবীটাই একটা হচ্ছে রঙ্গমঞ্চ, আমরা এক একজন এক একটা চরিত্র অভিনয় করছি। কখনো কখনো কি তাহলে সেটাই মনে হয় আপনার? না, সেটা তো ওনারা বলে গেছেন, দেখে গেছেন, ওদের দেখার পর থেকে তো আমাদের দেখার একটা ব্যাপার হয়েছে। সেই দেখার মধ্যে দিয়ে যদি ওই সূত্র ধরে এগোই, তাহলে এবার দেখা হচ্ছে যে এই রঙ্গমঞ্চে আমার মানুষও নিজেকে অনেক পাল্টাচ্ছে। ঠিক অভিনয় করছে যে তা নয়, এবার পাল্টাচ্ছে, সে নিজে নিজে খুব কনসাসলি পাল্টাচ্ছে। কখন কতটা থাকবে, কে কী দিচ্ছে সেটার দিকেও যেমন হাত বাড়ায়, আবার নিজের লড়াইটার কর্তাও ততখানি ভাবছে না, ভুলে যাচ্ছে। যখন দেখছে অনেক লোক, সেখানে নিজের মাথাটা ভিড়িয়ে দিচ্ছে, কিন্তু তার নিজেরও যে ভেবে ওই অনেকের মধ্যে যাওয়ার ব্যাপার আছে, তার একটা দেওয়ার ব্যাপার আছে, সেটা কিন্তু নেই। এইখানে এই গ্যাপটা হচ্ছে। আমি নিমাই ঘোষ সম্পর্কে একটা কথা বলতে পারি। আমাদের সভা শ্রদ্ধেয় মৃণাল সেনের মৃত্যুর সময় এবং তার পরবর্তী সময় অসংখ্য স্মৃতিচারণা, অসংখ্য মানুষের অনুষ্ঠানের ভিড়ে নিমাইবাবুকে আমি অনেকবারই দেখেছি। বাংলা একটি শব্দ আছে, যে শব্দটির আর কোনো প্রতিশব্দ জানা নেই, বিবমিশা। তার মুখ জুড়ে কেমন বিবমিশা দেখেছিলাম। নিমাইবাবু, আমার কি দেখাটা খুব ভুল? কারণ বিভিন্ন সময় আমি দেখেছি তথাকথিত খুব নামি দাবি, যাদের কোট আনকোট বুদ্ধিজীবী বলা হয়, যারা হয়তো মৃণাল সেনের সঙ্গে, মৃণাল সেনের কাজের সঙ্গে পরিচিত, কিন্তু সেই হিসেবে খুব একটা হৃদ্রতা ছিল না, হয়তো মৃণাল বাবুর মতো ভাবতেনও না, কিন্তু তারা খুব সুললিত কণ্ঠে, সুবক্তা হওয়ার সুবাদে অনেক বড় বড় কথা বলছিলেন। আমি দেখছিলাম দর্শক আসনে আপনার মুখে ফুটে উঠছিল একটা অদ্ভুত অভিব্যক্তি, যাকে আমি বলছিলাম যে বিবমিশা। সত্যি কি আমার পর্যবেক্ষণ ভুল না ঠিক? একটা কথা বলতে পারি, আপনি একটা বিরাট ল্যাঙ্গুয়েজ দিয়েছেন বিবমিশা, কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই, বারবারই মনে হয়েছিল আমি যখন খবরটা শুনলাম যে মৃণালদা নেই, আর আমার ঘরে টিভি নেই, তা আমার পাশে আমি যেখানে থাকি, তা পাশের থেকে একজন বলল, এই আপনার আপনার, আমি কে, আমার চলে গেল, মারা গেল, আমি কে চলে গেল আমার? তারপর বলছে মৃণাল সেন। খানিকক্ষণ একটু ভেবেছিলাম, আপনার চলে গেল, তারপরে আপনার মৃণাল সেন এরকম বললো, তারপরে ভাবলাম, পাশের ঘরে যেখানে গিয়ে টিভি খুললুম, টিভি খোলাই ভেবে দেখতে মৃণালদা সেই পাজামা পাঞ্জাবি পরে দৌড়ে আসছে, পেছনে অনেক লোক তাকে প্রণাম করছে, কেউ আসছে, এরকম নানা কাট দেখতে পেল। দেখার পর আমার একবার মনে হলো যে অনেকগুলো কাজ তো করেছি,
অনেক রকমের ভঙ্গিতে দেখেছি, অনেক রকমের অবস্থায় দেখেছি। তার সঙ্গে মেলাতে চাইলাম, ওইখানের মৃণালদাকে মনে হলো তার সঙ্গে এই মৃণালদা মিলছে না। আর ঠিক সেরকমই ওইখানে যারা সেদিন বলবার জন্যে যাদের কাছে মাইক নিয়ে নিয়ে বা ক্যামেরা নিয়ে নিয়ে ছুটলো, তাদের সঙ্গেও বোধহয় অমিল পেল। যদি বলেন কেন, মৃণালদা শুটিং করতেন যখন, শুটিং বোঝাতেন যখন অন স্পট সমস্ত ব্যাপারগুলোই, তার একটা প্রচণ্ড নিজের মেজাজ ছিল, আর তারই মধ্যে হাসাহাসি করতো। যেমন আমি একটা ঘটনা একটু বলি। উনি মৃগয়া করছেন, মৃগয়া ছবি করছেন, যেখানে মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করও রয়েছে, হ্যাঁ, আত্মপ্রকাশ করছে ওই ছবি করছেন। ম্যাসেঞ্জরে যেখানে আমরা ওই শুটিংটা হচ্ছে, সেখানে আমরা একটা পুরো দলই রয়েছি। কিন্তু জানেন তো শুটিংয়ের সময় এক একটা জোন ধরে, এক একটা ক্যারেক্টার ধরে করতে হয়, সেইভাবে করছেন। করতে করতে একটা সময় দেখা যাচ্ছে উনি যাদেরকে ধরছেন সেখানে আমরা নেই। বোধহয় যদ্দূর মনে হচ্ছে ওই ছিল না, নামটা কি বলে, যে ওই দালালটার পাঠ করেছিল হিন্দি মেয়েতে। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, হ্যাঁ, দালালের যে অভিনয় করেছিল। হ্যাঁ, ও বোম্বে ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছেলে, এনএসডির ছেলে। যাই হোক, মনে পড়ছে একটা আমার যেছে, ওর ছবিটা নিচ্ছেন, ওই যে চলে যাচ্ছে, ওকে আর আলাদাভাবে নেওয়া হচ্ছে, আমরা সব এদিকে। তো সেই সময় আমাদের মধ্যে একটা কম্পোজিশন হলো, কে দুর্গা সাজলে, মিঠুন অসুর সাজলে, এরকম একটা ব্যাপার। চারদিকে মেয়েরা যারা ছিল দাঁড়িয়ে গেল। হঠাৎ মৃণালদা দেখছি ওদিক থেকে শুটিং করতে করতে উল্টো দিকে মুখ ঘুরিয়ে আমাদের যখন এই কম্পোজিশনটা দেখলো, হ্যাঁ রে তোরা সব কিছু করছিস, ইঁদুরকে। তখন আমি ভাবলাম, দেখো একটা লোক ওইরকম প্রচণ্ড সিরিয়াস এর মধ্যে থেকে কিন্তু কোথা থেকে আবার অন্য একটা আনন্দ নিজের মধ্যে বার করতে পারছে। আমরা সবাই হো করে হেসে উঠল, এই যে ব্যাপারগুলো। তো এই যে আরও অনেক দেখেছি, আরও কতগুলো ব্যাপার আছে ঘটেছিল। সেটা হচ্ছে মৃণালদা শুটিং করতে করতে হঠাৎ মুখের সামনে থেকে অফ হয়ে গেল। মনে হচ্ছে আমি ধূপ করে মেরে দিলে, এরকম একটা কিছু করলে কাউকে মারছে। আমি দেখা গেল আমি ওই পরশুরাম যখন করেছিলাম, পরশুরাম করতে গিয়ে ওই যে নিচের বস্তিতে যে ঘরগুলোতে যারা তৈরি করে থাকতো আর তাদের সঙ্গে যেত, তো সেই সময় দেখা যাচ্ছে একজন ভদ্রলোক এদিকে আসছে। উনি ওইটাকে কেটে দিয়ে বললেন, তাকে এরকম থামিয়ে দিলেন, সরুন। সে তো ঘাবড়ে গেছে এতে। তা ওইরকমভাবে তাকিয়ে দেখছে, তারপরে সে চলে গেল। অফ থেকে উনি বললেন, আপনি আমাদের এখানে কি দেখতে আসছেন? আপনার বাড়ি কি হয় আমরা দেখতে যাই? বুঝতে পেরেছে ব্যাপারগুলোকে কীভাবে খেলা করতো এই জায়গায়। সবসময় কিন্তু এই ব্যাপারটা ওনার মাথায় থাকতো যে আমি কী করছি, কেন করছি। আমি দেখছি ওইখানে মৃণালদাকে নিয়ে যেদিন আলোচনা হলো, তারা সবাই বলছে মৃণালদা অমুক ছিলেন, তমুক ছিলেন, হ্যানা ত্যানা বললেন। মৃণালদার এই যে ভেতরের দৃষ্টিভঙ্গিটা, এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বললেন না। নিমাইবাবু, আপনি এত ঘনিষ্ঠ ছিলেন মৃণাল সেনের কাজ, তার কাজের সঙ্গে জড়িয়েও ছিলেন এবং ব্যক্তিগত জীবনেও। কোনো টেলিভিশন চ্যানেল, কোনো খবরের কাগজ তার মৃত্যুর পর সরাসরি পরের দিনই আপনাকে কি ধরেছিল? না, সেইটাই তো আমি বলতে চাইছি যে অনেকেই আমাকে পাশে ভাই জিজ্ঞেস করে, কালকে কেউ এলো অবস্থায়, তো কী আসবে বলে, মানে ওসব তো আজকাল ওইভাবে আসে না। নতুন খোঁজার ব্যাপার নেই, তোমার লাইন করতে হবে, তোমাকে চ্যানেল করতে হবে, এই চ্যানেল করতে হবে, চ্যানেল করলে তোমাকে ডাকবে, নইলে ডাকবে না। তাই হয়েছে। ধরুন না, ওখানকার একজন নাম এসে যায়, নাম বলা ঠিক নয়, এরা আপনি বলতেও পারেন, আমরা খুব একটা না ঘটনা হচ্ছে, নাম বলার জন্য আমায় খুব গালাগাল খেতে হয়েছে। আপনি দুমদাম এরকম বলে দেন কেন, অমুক দত্ত, অমুকে অমুক। সে আমি একদম দেখলাম বসে আছে, বিরাট সারা বলছে কথাবার্তা। তাই নয়, আবার সেসব কথা এমন সব শুনি। আচ্ছা, আপনি এরকম জানেন নাকি কমিউনিস্ট এবং ক্যাপিটালিস্ট বা কি বলবো, যাই হোক, তাদের দুজনের মধ্যে যখন কথা হয়, তার মধ্যে কি এরকম কেউ বলে নাকি যে আমি হচ্ছি পার্সোনাল কমিউনিস্ট? এরকম আছে? তা তো নেই। সেসব অনেক কথা তুলুন, যে যেরকম পাবে সেরকম দিয়ে ওই মাইকের সামনে বা ওই ক্যামেরার সামনে চলে যায়। তো সেদিক থেকে আপনি তো জানেন, ওরা একটা প্রোগ্রাম করেছিল মৃণালদার এর ব্যাপারে। আমি সেদিন বলেছিলাম যে সেদিন এমন লোককে বলতে শুনলুম
বড় বড় চ্যানেল থেকে তাদের বলা হচ্ছে যে আমি এইমাত্র একজন শিল্পীর সঙ্গে একটু কথা বলে নিই, সেও সেমনি অমনি বলতে লাগলো, হ্যাঁ তিনি একখানা ছবিও করেননি, মৃণালদার সঙ্গে যোগাযোগও ছিল কিনা তাও জানি না। তিনি বলতে আরম্ভ করে দিলেন, হ্যাঁ উনি একটা বিরাট লোক, চলে গেলেন কীরকম, এই আমাদের বিরাট ক্ষতি, তিনি আপনি এই সুযোগটা গ্রহণ করে নিলেন। তো এইখানে এই ঠিক যে কথা আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন, যে এই এতে কিন্তু আজকে আমাদের মধ্যে এই মাল অনেক ঢুকে যাচ্ছে, হয়তো নতুনভাবে কিছু করছে। ওই যে আপনি যে বললেন আরজিকর বলুন, অমুক বলুন, যে যে ব্যাপারগুলো ঘটছে, সেখানে নতুন লোক, সে লোক কাজ করছে, আবার কিছু লোক আছে এটা একটা ইস্যু, এটা মাথাটা গলিয়ে দিই, আমার ব্যাপারটা যাবে, এই মাথা গলানোর ব্যাপারটা এখন খুব এসেছে, ফলে হচ্ছে মূল ব্যাপারটা হাওয়া হয়ে যাচ্ছে। মানে আপনি বলছেন কিছু মানুষ শুধু প্রচারের আলোয় থাকতে চায়। হ্যাঁ, আপনি দেখুন ঠিক যখন সেই আঘাতটা আসবে সে কোথায় সরে গেছে। আমার স্পষ্টত মনে আছে আপনি এই কথাগুলো বলেছিলেন সিনেমাতে কলকাতার অনুষ্ঠান নন্দনে, সেই অনুষ্ঠানে আপনার বক্তব্য শুনেছিলাম, আমরা শিহরিত হয়েছিলাম। কোথাও কি তাহলে আপনি মনে করছেন এই মুহূর্তে সাংস্কৃতিক যে অবস্থা, সেই অবস্থানটা শিল্পী, সাহিত্যিক, চিত্রকর, চিত্রশিল্পী অথবা চলচ্চিত্রকার, গদ্য লেখক, পদ্য লেখক, যে অবস্থানটা আমাদের রয়েছে সেটা খুব ঘোলাটে হয়ে গেছে, বহুরূপীতে ভরে গেছে, প্রচার সর্বস্ব হয়ে গেছে। আপনি লাইন বলে যে শব্দটা বললেন, বাংলায় তো এই লাইন শব্দটা এখন আমরা আত্মীকরণ করে নিয়েছি। সুতরাং এই সব সেটিংবাজ, লাইনবাজ লোকেদের ভিড় ক্রমশ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্য আমি অনেক জায়গায় বলেও ফেলেছি, খাজনার চেয়ে বাজনা বেশি, এই ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করেছি। তার কারণ হচ্ছে সবাই ভিড়ে মাথা গলানোর ব্যাপার, আবার ঠিক সেই জায়গাটা যখন আসবে দেখছি কাউকে দেখতে পাচ্ছেন। আপনি দেখুন না, খুব তো বেশি দিনের ঘটনা নয়, আরজিকরের সামনে দিয়ে যাচ্ছি একটা ছবির শুটিং করে, সকালবেলা আমার সঙ্গে এক নাম করা অভিনেতা ছিল, সেই প্রথম আমাদের নজরটা ওদিকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো এই আরজিকরকে কীরকম দেখেছি, আর দেখুন ওই এইখানে একটা খালি ঘরে আলোটা জ্বলছে, আর কিছু নেই, সেই ব্যাপারটা নেই, ফাঁকা ফাঁপা। কেন এরকম হলো? টোটাল ব্যাপারটা যদি তাই, এখনও তো সেটার শেষ ঘটেনি, সেটা তো আপনি জানেন না কিছু। রোজই রায় দিচ্ছে ওখানে, দিচ্ছে, কাগজে দেখছেন, বিজ্ঞাপনের চ্যানেলে দেখছেন, সব দিচ্ছে, মূল ব্যাপারটা কোথাও গেছে, কেন দিয়ে কেন ভালো হবে? তাহলে তো এইটাই হচ্ছে, আর এইটাই কিন্তু খুব বিস্ময়ের ব্যাপার, খুবই ভয়ের ব্যাপার, যে আগামী দিন কোথায় যাচ্ছে। আমি আপনার সাথে ভিড়ে খুব বলছি কথাবার্তা, তারপরে ঠিক সময়টা যেখানে যাওয়া দরকার সেখানে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আপনি বলছেন যে মানুষ প্রতিবাদ করছে ঝাঁকের কইয়ের মতো। হ্যাঁ, আবার যে সময়টা দরকার আমি প্রতিবাদ করলাম, পেছনে ফিরে দেখলাম আমার পেছনে কেউ নেই। না, অভয়ের মার হবার। অবশ্যই আমার কলকাতার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, ডিসি মেহতার কথা, যিনি গার্ডেন রিচে গিয়েছিলেন রেড করতে, পুলিশ ফোর্সও আসেনি, শেষ পর্যন্ত দেহরক্ষী এবং তার শোচনীয় পরিণতি হয়েছে, আমরা সবাই জানি। আমি এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাব। জীবনে এত অভিনয় করলেন, সেটা নাটকে, চলচ্চিত্রে, এখন তো বিভিন্ন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে শিল্পীদের, বিভিন্ন পুরস্কার রয়েছে, বিভিন্ন জায়গায় আমি জানি যে কর্মশালা হচ্ছে, বিভিন্নভাবে শিল্পীদের নিয়ে আসা হচ্ছে। তা আপনার কপালে জুটলো পুরস্কার বা এইসব কর্মশালা? পুরস্কার একটা জুটেছিল, সেটা হচ্ছে ওই দেখবেন এতে এই দিচ্ছে আমার এর সঙ্গে টেলি অ্যাওয়ার্ড যে দেয়া হয়েছিল, তাতে হঠাৎ দুদিন আগে আমার কাছে খবর গেল, তার আগে ব্যাপারটা বলেছিল পরিচালক হরলাল চক্রবর্তী, হর তার আগে আমাকে একটা ফোন করেছিল, করে বলল, জয়দা কী করছো, শরীর ভালো আছে, হসপিটালে যাচ্ছ? আমি কী বলো তো, আদত কথাটা বলো, হসপিটালের খরচা টরচা লাগাবার ব্যাপার, হ্যাঁ সব আছে তো। যাই হোক, তোমার কী নামে তুমি নাম লেখো, কী নামে তোমার হয়, আমি কী হয়? বললো ঠিক আছে, বাকিটা সব যাবে, তুমি কিন্তু এলেবেলে কথা বলবেন, তোমাকে যখন জিজ্ঞেস করবে তুমি সব বলবে। তার কয়েকদিন বাদেই ওটা হলো, এবং সেখানে আমাকে জানানো হলো যে আপনাকে টেলি অ্যাওয়ার্ড দেওয়া হবে। আবার ওইটা নেওয়ার সময় যখন ভাবছিলাম আপনি যাবেন এতে,
আর একরকম ব্যাপার ভাবছি, কিছু লোক আছে না, আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, আপনার কী চলছে সেটার কোনো খবর রাখে না। তো ওই দিকের কোনো ব্যাপার, ও তুমিও আজকাল ভিড়ে গেলে বুঝি হতে, তাই হলো ডাকটা, কি হতে ভিড়েছো তুমি, এই বললে। আমি আমার মনে মনে ভাবছি যে এইসব ফোন টোন আসবে না তো, একটা আধটা যে আসেনি সেই ফোন তা নয়, কিন্তু সবচেয়ে আমি আনন্দিত হলাম আমার একেবারে ছোটোবেলার বন্ধু, স্কুলের পড়েছি, এতে পড়েছি, তারা সব কোত্থেকে বললো তোর ফোন রেখেছিস কি নেই জানি না, কোনো রকমের জোগাড় করে শুনলুম যে তুই একটা ফোন রাখ, এই নাম্বারটা জোগাড় করলো। আমরা যখন ওই খবরটা দেখলুম আমাদের খুব আনন্দ হয়েছে। এরা কিন্তু খুব রাজনৈতিক লোক ছিল, তা সত্ত্বেও বললে আমরা এইভাবে আনন্দিত হয়েছি যে তুই আমাদের ছোটোবেলার বন্ধু, তোকে এই এতদিন বাদে একটা কিছু দেওয়া হলো, এই একটা ব্যাপার। তো তখন আমি ভাবলাম যাক, তাহলে তো ঠিক ঠিক লোক যারা দেখেছে তারা এটা রিয়্যাক্ট করেছে, বলেছে এটা দেওয়া উচিত, ওইটাই বলতে পারে, এই হয়েছে। নিমাইবাবু, আপনি একজন একা থাকা মানুষ, আপনি অভিনয় করেন, আপনার নিজের একটা খুব সুন্দর জীবন আছে, আমি শুনেছি সেটা। কোথাও কি তাহলে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, আপনি কি তাহলে সেই মতটায় বিশ্বাস করেন, মানে সুন্দরটা আসলে খুব সহজ সরল হয়, আর যতটা সহজ সরল থাকা যায় ততটাই সুন্দর থাকা যায়। সেখানে হয়তো অনেক ধরনের বিভিন্ন সময়ের অভাব অভিযোগ আছে, কিন্তু এসব মানিয়েই চলতে হয়। আপনি কি এরকম মতে বিশ্বাস করেন? মানিয়ে চলার যে ব্যাপারটা আছে সেটা নিশ্চয়ই আছে। এক সময় অনেক অল্প বয়সে ভাবতাম একটু আগুন খাওয়া ব্যাপার তো থাকে ছোটোবেলার ছেলেদের, সেই সময় তখন না ওটাই যাবো না সেটাই যাবো না। এখন মনে হয়েছে যে পাঁচজনকে নিয়ে চলার একটা ব্যাপার আছে, যখন বয়স বাড়ছে তাদের পাঁচজনকে নিয়ে চলার একটা ব্যাপার আছে, সেইখান থেকে যদি পথটা বার করতে পারি এখন মনে হয় যে বোধ হয় তাহলে আমরা একটা জায়গায় গেলেও যেতে পারি, এই ব্যাপারটা মনে হয়। আপনি যে ধরনের কথা বলেন, যে মতাদর্শে বিশ্বাস করেন, আপনার জীবন যে আদর্শে চলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে টেলিসম্মান গ্রহণ করাতে আপনি ভেবেছিলেন কেউ কেউ প্রশ্ন তুলবেন, কিন্তু সে প্রশ্ন আসেনি অত। কোথাও কি মনে হয়েছে আপনার এখনো এত কাজ করে যাওয়ার পরেও, নিজেকে সাংস্কৃতিক কর্মী বলা সত্ত্বেও, এখনো যে জায়গাটা আপনার পাওয়ার ছিল সেই জায়গাটা পাননি? এটাও যেমন জায়গা পাওয়ার ব্যাপার যেমন আছে, আবার সেই সঙ্গে নিজের একটা আত্মসমালোচনাও থাকার দরকার আছে প্রত্যেকেরই। জায়গা পায়নি বলে আক্ষেপ হয়তো করছি বকু, তো আমি কতখানি পেরেছি, কতখানি দিতে পারলাম, এটাও একটা ব্যাপার। যদি বলেন কেন, ইদানিং এই কথাটা আমি খুব বলছি। ধরুন আমাদের এখানে ফিল্মের অ্যাক্টিং যদি ধরা যায়, সে অ্যাক্টিং আজকে যারা করছে, দেখুন 4-5টা সিরিয়াল বা 2-3টে সিরিয়াল করে, ছবি বিশ্বাসকে একবার বলা হয়েছিল আপনার কত এটা তরুণ মজুমদারের থেকে জানা 500 টাকা। এখন তো 500 টাকা কোনো ব্যাপার না, দলে আসবে না, মানে বাজিয়ে বলবে এক্সট্রা 500 টাকা নিলে। কিন্তু এখন যারা নতুন কাজ করতে যাচ্ছে প্রথমেই একটা গাড়ি একটা ফ্ল্যাট টক করে হয়ে যাচ্ছে, এবং কেউ কেউ আবার শুনি ওখানে একটা ফ্ল্যাট নিয়েছে এখানে একটা ফ্ল্যাট নিয়েছে। একদিন আমি আর্টিস্ট ফোরাম থেকে বেরোচ্ছি, গাড়ি পারবো না, কেন আমার ওই চলাফেরার ব্যাপারে একটু অসুবিধে, তো যদিও আমার মেট্রো রে আছে, তা আমি ওদের ভয় পাই, এত দৌড়ে লোক ওঠে আর নামে। তো ওখানকার লোকেরা বললো আমরা কয়েকজন ফিরবো, তুমি সঙ্গে যাও, তাহলে মুশকিল হবে। তো সেইটাই আমি করছি, এই করতে করতে ওখানকার একজন বললো যে আমার একটা গাড়ি আসবে, ও একেবারে ও মেট্রোয় উঠতে হবে, গাড়িতে চলে যাবে। তিনি ওই উবের টুবারের বোধহয় ব্যবসা আছে ওইখানে জড়িত, আমার এখানে আসবে। আমি তোকে আসছে না তো ভাই, বলবো ওটা দাসানি থেকে আসছে, দাসানি মানে কিছু লোককে নিয়ে আসছে। এবার আমায় বললো এই তো গাড়ি এসে গেছে, আপনি বসে যান পেছনে। আমি পেছনে কে ছিল, অন্ধকারে বসে গেছি, আলো জ্বলছিল, উনি সামনে বসলেন, আমি পেছনের সিটে আছি। হঠাৎ
খুচখুচ খুচখুচ কথাবার্তা মনে হচ্ছে এখানে নারী কেউ মানে মহিলা কেউ বসে আছে পাশে। তাদের মধ্যে কথাবার্তা চলছে, দেখ ওই টাকায় যাওয়া যায় নাকি, ওই টাকা করবো না, অনেকদিন ছেড়ে দিয়েছি। মানে কী ছেড়ে দিয়েছি, কী করবে না? তাই বলছে যে না না 7,000 8,000-এর কোনো ব্যাপার না, 10 দিতে হবে। তখন আমি একটু ঘাবড়ে গেলাম, এখনও তো কেউ দেয় না আমাকে, 10 দিতে হবে বলছে, কে রে? বয়স হয়েছে, মুখটা তাকাতেও বয়ে করছে, মনে হচ্ছে দুজন অল্প বয়সী মেয়ে আছে। তাহলে যারা যখন বেরোলো দেখলাম, এই দাদু সরে তো বেরোতে দাও। আমি আচ্ছা দাও। তাহলে তাদের মুখগুলো একটু দেখেছি ভালো করে, কী জন্য তারা পাচ্ছে এদের তো কোথাও দেখিনি। তারপরে কথা হচ্ছে সুশ্রী দেখার জন্যে, এই জন্যেই কি এখন এ করছেন, অভিনয়টা নয়। তদানীকালের যারা বড় বড় অভিনেত্রী ছিল তাদের কজনকে সেইভাবে দেখতেছিল, সেটা পারবে করতে পারবে। তা আমি কিন্তু খুব জোর দিয়েই বলছি, ফিল্ম অ্যাক্টিংটাই কেউ জানে না, করতেই পড়ছে না, কিন্তু তারা কত পারিশ্রমিক পাবে সেটা বুঝে ফেলেছে। তা আমাদের ঘটনা হচ্ছে এই যে গীতাদি ছিলেন, গীতাদি আপনারা জানেন, অনেক দিন ধরে করেছেন, ছবির অভিনয় করেছেন। গীতাদে অ্যামেচারেও করতেন, অফিস ক্লাব হ্যানা ট্যানা করে তারা পয়সা রোজগার করে নিজের তাও টানাটানি শুনেছি যাচ্ছি। আর এখন তো কথায় কথায় বাড়ি করবে যে কিন্তু দিচ্ছিটা কি, কী শিখছিস, কী জানিস, কেন বলছিস ভাই আর তুই এ করে। হোয়ারাস বোম্বের লোকেরা রেগুলার ঘেন্না করে, মানে আমার সঙ্গে কিছু কিছু লোকের সঙ্গে কথাবার্তা হয়েছে, করতে গেছি, তারপরে প্রবীণ বললে বলে बंगाल का आदमी देख कर हम ताज्जुब बन जाता, अभी क्या कर रहा है हम देखता नहीं लोग, ওরা সোজা বলে দিচ্ছে। আবার একটা সময় ছিল এরা আঙুল ফুলে কলা গাছ হয়ে এরা নিজেরাই নিজেদেরকে অনেক কিছু ভেবে বসে আছে, সেখানে তো কিছু করার নেই। তাহলে যত সময় বলছেন আপনি এই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমাদের যে সমান্তরাল ছবির একটা আবহ ছিল, আপনি বলছেন ভারতবর্ষের বিভিন্ন অংশে যাকে কার্যত সম্মান করা হতো এক সময়, সেই সম্মানটা এখন অনেক অনেক কমে গেছে। তো প্রচণ্ড। আপনি দেখুন না, এইখানে যেসব ছবি হঠাৎ হঠাৎ হিট করে যাচ্ছে তার গল্প সাউথ ফিল্মে অনেক আগে হয়ে গেছে, সেগুলোকেই কপি করে এখানে জমিয়ে দিচ্ছে, এটা খেয়ে গেল রে, এই হচ্ছে কি রে, এদের সাহিত্য আছে, এ আছে, বারো যে সেসব দিয়ে আদতে শিক্ষাটাই তো আমাদের এখানে সেরকম নেই, তাহলে কী করবো বলুন। তাই কি আপনি বলছেন যে এই ইন্ডাস্ট্রিতে এখন যারা আছেন তারা আগের তুলনায় অনেক বেশি শিক্ষায় পিছিয়ে? আমার তো ভীষণভাবেই সেই কথা বলার ইচ্ছে, আপনার চ্যানেল যখন আমাকে বলতে দিয়েছে বলছি, কিন্তু ঘটনা হচ্ছে তারপরে হয়তো মারধর খাবো কিনা জানি না, এরকম বুড়ো অনেক কিছু বলছে বক করে, সেটার কিন্তু কথা না, যে এইটা আমার মনে হচ্ছে যে কী দেখে গেল কী বলল। আপনি ধরুন ইদানিং একটা ছবি আপনি নিশ্চয়ই দেখেছেন, মানিকবাবুর মেঘ, এটা অনেক জায়গায় প্রাইজ পেয়েছে। এই ছবিটা নন্দনে যখন এলো, প্রথমে নন্দন 2-তে চলছিল, 2-তে চলার পর দিনের পর দিন হাউসফুল গেছে, কিছু লোক দেখেছে। এরপর ওরা বাধ্য হয়ে প্রাইম টাইমে দিল, সেখানেও কিন্তু মোটামুটি মানে হাউসফুল, রোজের না যে ভিড় হয়েছে। আমার কাছে খবর আছে নতুন যারা ছবি করছে, যাদের বাজেট নেই, কিছু নেই, কিছু কিছু করে জমিয়ে করছে এই শর্ট ফিল্মগুলো, বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছে এতে, তারা বলছে নিমাইদা এই ছবি দেখে আমরা প্রচণ্ডভাবে উৎসাহিত, কোথায় যেন মানুষ পাল্টাচ্ছে, দর্শক পাল্টাচ্ছে। দেখুন ওই ছবির দর্শকও কিন্তু এখন অনেক কমে গেছে। ঠিক যে ছবিগুলো চলছিল নন্দনে বিরাট লাইন, সেই এখন ওই ছবি দেখতে অত যাচ্ছে না। আমি বলছি আমাদের নাম বললে বিপদ আছে, সেই হিরো সেই হিরোইন নিয়ে যে ছবিগুলো হলেই নন্দনে হাউসফুল যেত, সেগুলো এখন আর হচ্ছে হচ্ছে এইটা হয়েছে। আমরা খুব আশান্বিত, তো এই আশাটাই তো আগামী দিনের কাজের কোন দিকে যাবে একটা দিক দেখাচ্ছে। যেমন আমি জানি প্যাবেল বলে একটি ছেলে আছে, সে একটা ছবি করেছে, প্যাবেল পাল, ও করেছে ছবি দিতে। তা ও
এই ছবি করে ও নিজে খুব কষ্ট করে ছবি করেছে, একটা ছবি করেছে যার প্রধান চরিত্র আমি আর কি, ছোট ছোট। বাইরে বিদেশে ও চেষ্টা করছে দেয়ার, অনেকে আজকাল তো আপনি আমার থেকে আরও ভালো জানেন, বিদেশে ছবি পাঠাতে গেলে যারা কিছু পাঠাতে পারে আর সব জায়গায় ব্রোকার হয়ে গেছে, তাদের মাধ্যমে ছবি যায়। তো এরকম কেউ কেউ লোক ওকে আশ্বস্ত করেছে ওই ছবি পাঠানোর জন্য। তাতে করে তারা বলছে যে আমাদের কাছে একটা দিগদর্শন হলো এই ছবি, মানিকবাবুর মেঘ কড়াইতে। ঠিক যেরকম এখানে এই ব্যাপারটা হচ্ছে। আবার দেখুন, জানি না এখানে কোথায় যায়, এক ধরনের ছবি আছে না, পুরনো সেন্টিমেন্টকে দিয়ে দিনের পর দিন সে ছবি করে যাচ্ছে, আর সে বলছে আমি মার্কেট ধরে নিয়েছি। আমি নাম বলবো না, আপনি বুঝতে পারছেন কি। অবশ্যই। এখন ঘটনা হচ্ছে এই ছবি মার্কেটেও বোধহয় আর থাকবে না। দেখুন সাউথের ছবিগুলো দেখছিলাম, মানে একটা ছোট্ট এতে দেখে কয়েকদিন দেখলাম, আগে সাউথের যে হিরো বেরোতো সে একা বিরাট বিরাট দৈত্যের মতন লোক, সে কিন্তু মেরে উড়িয়ে দিচ্ছে। ওই ছবি কিন্তু আর লোকে দেখছে না, একটু অন্য রকমের গল্প হয়ে গেছে সাউথের ছবিতে। হ্যাঁ, দেখছি যে অন্যরকমভাবে চলছে, কারোর মাথা একটু দোষ আছে, কেউ একটু কমেডি, এইরকম নিয়ে ওরা ছবিগুলো করছে। তাহলে এখানেও সেইটা ভাবতে হবে ভাই। আর যারা সেই ছবি করছে দায়িত্ব নিয়ে, ধরুন মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, বা তারপরে উৎপলেন্দু, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত এবং বিপ্লব রায়চৌধুরী, এই তিনজনের পর এদেরকে গরম ভাত বিপ্লব, হ্যাঁ এদেরকে নোবেল ভাগের ডিরেক্টর বলা হতো ওদের পরে। এর পরের ব্যাপারটা ফাঁকা, এলেবেলে কেউ কিছু হয়ে গেছে। দেখুন যা হচ্ছে তো হচ্ছেই। তো সেই দিক থেকে কথা হচ্ছে, এই ছবিগুলো এখন এই যে নতুন দিকে চিন্তাটা হচ্ছে, এইটা সবে সূত্রপাত। কিন্তু আমি শুনেছি, কি নাম জানি না, আপনি দেখেছেন বোধহয় ছবিটা, আমি চেষ্টা করেছিলাম দেখবার, কি আদিত্য বর্মন কি? অবশ্যই আদিত্য, হ্যাঁ আদিত্য বিক্রম, যে আদিত্য বিক্রম, সে নাকি ছবি করেছে একটা, আসা যাওয়ার মাঝে মায়ানগর করেছে নাকি অন্য রকমের ছবি, তাতে ঋত্বিক করেছে, এখানকার ঋত্বিক করেছে বলছে, কিন্তু তাকে সে অনেক বেশি ওই ওয়ার্কগুলো করিয়ে নেয়, চটর্গির ছবি করায় নেয়, এই ব্যাপারগুলো যে করছে, এরাই হয়তো আগামী দিনের পথটা দেখাবে। তার মানে আপনি বলছেন যে কোথাও একটা আশার আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি ওই দিক থেকে এই যে বিরাট ব্যাপারটা। অবশ্য আশার আলোটা তো অনেক করে প্রথমে দেখা যায় না, আপনি প্রথমে তো সূর্যের আলোটা অল্পই দেখেন, তারপর সারা দিনটা বেরোয়, তাই না? তার মানে আপনি বলছেন আশার আলোটা সত্যি দেখা খুব কষ্টকর, আর প্রথমে সে আলো অত্যন্ত নরম থাকে এবং সে আলোকে খুঁজে বার করতে হয়, তারপর ধীরে ধীরে গোটা পৃথিবী ঝলমল করে ওঠে। আমি এখানেই আপনাকে একটা প্রশ্ন করব, যে মানুষগুলোকে আমরা তথাকথিত বুদ্ধিজীবী বলি, যে মানুষগুলোকে আমরা বিদ্বজন বলি, যে মানুষগুলো এখন সরকারি বিভিন্ন কমিটিতে আছেন, মাসোহারা পান কেন্দ্র বা রাজ্য সরকারের, যারা কাজের চেয়ে অনেক বেশি, আপনি যে কথা বললেন আপনার কথা উদ্ধৃত করে বলছি, যারা লাইনগুলো ঠিক রাখতে পারেন কোট আনকোট, তাহলে এই মানুষগুলোর এবার বিদায় নেওয়ার সময় এসছে। আপনি যে বিক্রমের কথা বলছিলেন, আদিত্য বিক্রমের কথা, আপনি সেই ছেলেটির কথা বলছিলেন, আপনি নতুন ছবির যে সেগুলোর কথা বলছিলেন, অভিনন্দনের কথা বলছি, এরাই তাহলে আগামী দিনে উঠে আসছে। তাহলে আমরা কি একটা, যাকে ইংরেজিতে বলে ট্রানজিশনাল পিরিয়ড, আমরা একটা সন্ধিক্ষণে রয়েছি? হ্যাঁ, বোধ হয়, মনে হচ্ছে তাই, খুব কম হলেও আছি। এই সময়টাকে আপনার কি দ্রোহকাল মনে হয়? এই যে চারিদিকে এত দ্রোহকাল শুনছে, মনে হয় কিন্তু গ্রহকাল বললেও অনেকগুলো, আর একটা কথা আছে, অনেক গ্রহ মনে হলেও আবার হারিয়ে যাচ্ছে, তো ঠিকভাবে থেকে পয়েন্ট আউট করা যাচ্ছে না, সেইটা না হয়। কারণ আমি জানি এই যে ছেলেটা এই ছবি করলে, তাকে এত কথা হলেও বাইরে অনেক প্রাইজ পেয়েছে, আমরা অনেককে দেখেছি। আমি আমার ছোট ভাই, তার স্ত্রী, তারা কিন্তু এইরকম ছবি অনেক দেখে তা নয়, মানিকবাবুর মেঘ দেখেছে, দেখে এটা বলেছে যে খুব যে বুঝিয়েছি তা নয়, তবে একটা কিছু দেখলুম যা আগে দেখিনি।
যে এই উপলব্ধিটা যে পেয়েছি, এই উপলব্ধিটা পাওয়াটাও তো একটা বড় কথা নয় কি? অবশ্যই, অবশ্যই, খুব সুন্দরভাবে বললেন। এবার আমি আমার সহকর্মী সহযোদ্ধাদের কাছে চলে যাব, কিন্তু তার আগে একটা প্রশ্ন করব যে কোথাও কি আপনার মনে হয় যে আপনার জীবনটা যেহেতু শুরু হয়েছিল একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে, যে স্বপ্নগুলো দেখেছিলেন, জীবনের প্রতি যে স্বপ্নগুলো ছিল, এখনো অবধি সেই স্বপ্নগুলো কি ধরে রেখেছেন, নাকি স্বপ্নগুলোকে এখন মিথ্যে মনে হচ্ছে? এখন মনে হচ্ছে যে যে স্বপ্নগুলো আপনারা যৌবনে দেখেছিলেন, যে আশায় বুক ভরে আপনারা ময়দানে নেমেছিলেন, আসলে সেই স্বপ্নটাই একটা ভ্রান্ত স্বপ্ন ছিল? হ্যাঁ, অনেকটাই তাই। আপনি যদি আমায় বলতে বলেন 90% তাই, বাকি 10% ওইটে, যেটা এখন নিয়ে এখনো বেঁচে আছি। এই হলো কথা। এই আপনার কথা থেকে আমি এই লাইনটাই পেলাম। আপনি খুব ভালোভাবেই প্রশ্নটা করেছেন, ঠিক তাই। ধন্যবাদ। এবার আমি চলে যাব আপনার একেবারে ছোটবেলায় কি করে কাটলো, কিভাবে অভিনয় জগতে চলে এলেন? ছোটবেলায় তো জানেন প্রত্যেকেরই একটা কিছু করার এ থাকে, ভালো খেলতে চায়, হ্যাঁ, খেলার দিকে ঝোঁক চলে যায়, কেউ ছবি আঁকতে চায়, আবার কেউ এই অভিনয় বলুন বা এ বলুন এরকম একটা কিছু করতে চায়। ছোটোবেলায় আমি যেটা দেখতাম, ওই আগে খুব অ্যামেচার থিয়েটার হতো। আমার পুরনো পাড়াটা যেটা, সেটা হচ্ছে মিনার্ভা থিয়েটারের উল্টো দিকের গলিতে। তো ওইখান থেকে বেরিয়ে বেশি তখন যে থিয়েটারগুলো হতো, পালিয়ে পালিয়ে দেখতুম ছোটোবেলা। অনেক সময় ঢুকতে দিত, অনেক সময় দিত না। এই দেখাটা আমার মধ্যে খুব আগ্রহ যে কীভাবে করতে পারি। তখন ওদেরকে কপি করতাম বাড়িতে এসে, এরকম ব্যাপারগুলো ছিল। আর আমি অন্য জায়গায় বলেছি, আমাদের ওই বাড়ির সামনে এই চৈত্র মাসে বিরাট যাত্রার একটা চলতো, ওই শেতলা পুজোর সময় খুব দেখতাম। দেখে টেকে তখন ওই মুখে কপি করতাম, কপি করে এইটাই বোধহয় হো করে হাসা কাঁদা হেঁটে। তারপর অনেক পরে সে আমি অন্য জায়গায় কথা বলেছি যে চরিত্র অভিনয় করার আদের ওগুলো কপি, ওটা ঠিক নয়। আগে সেই চরিত্রটাকে খুঁজে বার করার যে ব্যাপার, যেটা পরে আমি অনেক দিন লেগেছিল গুরু নির্ধারণ করতে, এই অজিতেশ ব্যানার্জির কাছে এসে পেলাম। এ হলো কথা আর কি। তো ওইখান থেকে এটা শুরু বলতে পারেন ছোটোবেলা। অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত, শম্ভু মিত্র এবং আরো অনেক দিকপাল তখন পশ্চিম বাংলার নাট্যমঞ্চ কাঁপিয়ে দিচ্ছে। আবার একাধারে যেরকম গ্রুপ থিয়েটার ক্রমশ দানা বাঁধছে, নিজের জায়গা তৈরি করছে, অন্যদিকে কিন্তু পেশাদার মঞ্চ, সেখানে কিন্তু একের পর এক ডাইক সাইটে অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার আপনি যখন এসেছেন চলচ্চিত্রে, তখন সত্যজিৎ রায় সুপ্রতিষ্ঠিত, ঋত্বিক কুমার ঘটক সেই সময় আবিষ্কৃত, মৃণাল সেন তখন উদ্ভাসিত। ঠিক সেই সময় দাঁড়িয়ে একদিকে নাট্যমঞ্চ, আরেকদিকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং আরও অনেকে, মানে পূর্ণেন্দু পত্রী, নবেন্দু চট্টোপাধ্যায়, পরবর্তীকালে বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, আরও অজস্র ব্যক্তি। ঠিক সেই সময় দাঁড়িয়ে এই মানুষগুলোর কতটা কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন? প্রথমে আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। কি করে পৌঁছালেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে? ওখানে পৌঁছলুম, আমার এক বন্ধু ছিল, সে সাংবাদিকতা করত। সে ছিল তদানীনকালে, দেখি আপনার খেয়াল আছে কিনা জানি না, আপনি যেমন এই আনন্দলোক, যেটা আনন্দবাজার পত্রিকা, এই আনন্দলোক তো একটা আলাদা পত্রিকা হিসেবে বেরিয়েছে। ওরা তখন অ্যামেচার বা তাদের জন্য একটা আলাদা করে পাতা করেছিল। এই পাতাটা ছিল যদ্দূর মনে হচ্ছে বৃহস্পতিবারে, এই আনন্দলোক। বসুরও এই যুগান্তরেরও কালান্তরটা কি এইরকম একটা পাতা ছিল শনিবারে। আর বসুমতীর একটা পাতা ছিল রূপরশ্মি বলে, এই পাতাটা ছিল। এই পাতার যে ওটা মূলত দায়িত্বে ছিলেন তখনকার ওই সৌগণিকে, উনি অভিনয় করতেন কাউন্সিলর কেষ্টকুন্দি, উনি ওনার দায়িত্বে ছিলেন। ওর সঙ্গে সাগরেতি করতেন গৌর চট্টোপাধ্যায় বলে আমার এক বন্ধু, আমার থেকে কিছু বয়সে বড়। সে ওইটার দায়িত্ব নিয়ে ঘুরতো, ওই লেখালেখিটা পরে করতো, কেষ্টদা ওর ওপরই দিয়ে দিয়েছিল।
ওই একদিন আমার মাথায় ঢোকালো যে এরকম আমি তার আগে যে থিয়েটারগুলো করতাম, কেউ একটা, যেমন আমি আপনাকে খুব পরিষ্কার বলছি, আমি এক ধরনের দলে ছিলাম, অনেক দিন কেটেছে যেখানে, সেটা হচ্ছে সমন মুখার্জি বলে একজন নাটক করতো, এবং তার সে এমনি ওই নিজে লিখতে পারতো, বছরে একটা করে স্ক্রিপ্ট লিখে করতো, তার সঙ্গে আমি করতাম, বড় বড় রোলও দিয়েছে আমাকে। তখন আমি মনে করেছি কী না কি, কিন্তু তারপরে গিরিশ নাট্য প্রতিযোগিতা আরম্ভ হলো, ওইতে ওয়ান অ্যাক্ট এবং ফুল লেন্থ দুটো হয়েছিল, পুরোই আমি দেখেছিলাম। সেখানে অনেক নতুন নতুন প্রোডাকশন দেখলাম, গণনাট্য ভেঙে, প্রান্তিক, তারপরে এরকম না বড় বড় দল করতে, চারুপ্রকাশ ঘোষ অভিনয় করছেন, তখন দেখেছি কাউকে। এই সমস্ত দেখে দেখে মনে হলো না, আমি যেভাবে করছি এই অভিনয় তো তা নয়, এর প্রতি একটা এগুলো তো এই সেইটারই যখন মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে যে এটা সময় নষ্ট হচ্ছে, ঠিক তখনই এই গৌরচারের যে আমাকে যোগাযোগ করালে এই নাম বিকারে, অর্থাৎ অজিতেশ ব্যানার্জি যার নেতা আর কি, দলনেতা, সেখানে গিয়ে আমি বুঝতে পারলাম, উনি আরও বোঝালেন কোথা থেকে। তখন এই নিয়ে আমার অনেক খুব দ্বন্দ্বে পড়েছিলাম কীভাবে অভিনয় করব, সেটা আমি একটা পত্রিকা বেরোচ্ছে তাতে আমি বলেছি, লেখা আছে অজিতেশ ব্যানার্জির শিক্ষকতা এতে। তো সেইখান থেকে বুঝে পারলাম যে আমি একদিন যা করেছি তা অনেক ভুল। ওনার ওখানে গিয়ে ওনার কাছে শিখে বুঝতে পারলাম যে এই ব্যাপারটা ঠিক। পৌঁছানোর দিক থেকে বলতে পারেন ওই ঐতিহাসিকভাবে ওই একটা আমাকে প্রচণ্ড জায়গায় এনে দিয়েছে। যখন অজিতেশ বন্দ্যোপাধ্যায় আছেন তখন খুব অবধারিতভাবে অন্য নামগুলোও চলে আসে, উৎপল দত্ত অথবা শম্ভু মিত্র, এদের সঙ্গেও তখন কি যোগাযোগ শুরু হলো? হ্যাঁ, শুরু হয়েছিল। যেমন উৎপল দত্তর সঙ্গে আমার সঙ্গে পরে যোগাযোগ হয়েছে ব্যক্তিগতভাবে, কিন্তু শম্ভু মিত্রের সঙ্গে যোগাযোগের কারণ হচ্ছে, আপনি জানেন কি না জানি না, মুক্ত অঙ্গনে তখন খুব ভালো ভালো দল গ্রুপ থিয়েটার অভিনয় করত, তা এক একজন এক একটা করে ছিল। আমাদের দিন ছিল মঙ্গলবার, তো ওইখানে কিন্তু অনেক ভালো ভালো দর্শক আসতো, তার মধ্যে শম্ভু মিত্রের আসতেন। এটা উনি একদিন দেখে ওই 6 ক্যারেক্টার সার্চ অফ পিরন্দরের যে নাটক, নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র, এবং মঞ্জরিয়ামের মঞ্জুরি, যেটা আন্তন চেকবের আপনার কি বলে ছোট গল্প অনুযায়ী না, হ্যাঁ, ওরই নাটকটার নাম হচ্ছে চেরি অর্চার্ড অবলম্বন যে নাটক। তো এই নাটক দুটো ওরা দুটো সপ্তাহে দেখলেন, দেখে উনি একদিন বসে বসে আবৃত্তি করলেন, মধুবংশের গলি টলি এসব, এইসব দেখতে দেখতে কাছে দেখেছিলাম। এবং একটা সময় আপনি জানেন ওই নাট্য আরম্ভ হয়েছিল, যেটা হয়নি, শম্ভুবাবু করেছিলেন, নাটমঞ্চ করবার কারো একটা ব্যাপার হয়েছিল না, সেটা পরে হয়ে গেল, ওটা টাকা ফেরত দিয়ে দিই। সেইখানে ওখানে যে রিহার্সাল হয়েছিল, যে নাসিরুদ্দিন যেখানে ওদের বহুরূপী ছিল, সেখানেও কয়েকদিন গিয়েছিল, রিহার্সাল আরম্ভ হয়েছিল। মনোরঞ্জন ভট্টাচার্যের একটা নাটক চক্র বলে উনি করবেন বলে ঠিক হয়েছে। তারপরে তো দল ভেঙে গেছে, আমিও নান্দিকার ছেড়ে থিয়েটার ওয়ার্কশপ ভেঙে চলে এসেছি, এই সমস্ত ব্যাপার হয়েছে। তাতে করে দেখেছি ওইখানে ওখানে দেখেছিলাম শম্ভুবাবুকে, খুব কাছ থেকে দেখেছিলাম। তারপরে আমি একটা দলে, ক্লাস থিয়েটার বলে একটা দল ছিল, সেই দলে আমি নাটক করেছিলাম শৃঙ্খল বলে, উনি দেখতে এসেছিলেন, আলোচনা করেছিলেন, এসব হয়েছে। শম্ভুবাবুকে দেখা, আর উৎপল দত্তকে দেখা হয়েছিল আমি যখন ওই মৃণালদার প্রথম ছবি নীল আকাশের নিচে, না, আমি করেছিলাম ওনার প্রথম শ্রাবণ, প্রথম ছবিটা হচ্ছে ওই ছোট গল্প, চিলড্রেন ফিল্মসের এতে উনি করেছিলেন ছোট গল্প, ইচ্ছাপূর্ণ, রাইট, ইচ্ছাপূর্ণ যেমন করেছে, ওইটাই ওই প্রথম করা মৃণালদার ছবি, এবং তাতে ওই নিমাই ঘোষও ছিল, যার কথা বলছি। সত্যজিৎ রায় আলোকচিত্রী হিসেবে বিখ্যাত নিমাই ঘোষ তখন অভিনয় করছেন, হ্যাঁ হ্যাঁ, আর আপনি নিমাই ঘোষ, আপনিও অভিনয় করছেন। হ্যাঁ, তো সেই হচ্ছে ঘটনা। হচ্ছে ওইখানে দেখেছিলাম যেটা আর কি, তখন দেবেশ চক্রবর্তী বলে একজন ছিল ওই দলে, তার সঙ্গে তিনি আমার ওইখানে কোঅ্যাক্টর ছিলেন ওই মৃণালদার এতে। সে আমাকে নিয়ে গেল যে পিএলটি বোধহয় হবে না, নতুন থিয়েটার উৎপলদা ভাবছে, তুমি চলো।
গেলাম, সেখানে রিহার্সালও হচ্ছিলো, যেটা তখন কিন্তু হয়তো পিএলটি ছিল তো, মাঝখানে উনি বিবেক নাট্য সমাজ বলে কিছু কয়েকদিন দল চালিয়েছিল, তারপরে ওটা নাম করে দিলে পিপলস লিটল থিয়েটার। হ্যাঁ, তো তার গোড়ার নাটক যেটা হয়েছিল তাতে কয়েকদিন রিহার্সাল করে আমি চলে গেছিলাম, রিহার্সালটাও আমি করতে পেরেছি। ফলে এই দুটো মহারথীকেই আমি পাশ থেকে দেখেছি, তাদের ট্রেনিং, তাদের কীভাবে কী করে খানিকটা দেখা হয়েছিল। তারপরে তো অজিতদার কাছে যা পেয়েছিল। এই দিক থেকে বলতে পারেন আমি খুব ফর্চুনেট যে এদের একেবারে পাশাপাশি গিয়েছিল। তারপরে বাংলা নাট্য জগতের ত্রয়ী যদি ধরি, শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং উৎপল দত্ত, এদের সঙ্গে যেমন আপনার পরিচয় ছিল, কাজ করেছেন, আবার বাংলা চলচ্চিত্রের অনেকে যেটাকে বেঙ্গল আর্ট হাউস ফিল্ম বলেন, সেখানেও মহান ত্রয়ী সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এদের সঙ্গেও আপনার অভিজ্ঞতা আছে। আমি এই বিষয়ে আসবো, আমার সতীর্থরাও প্রশ্ন করবে, কিন্তু তার আগে একটা কথা আপনাকে বলি। ধরুন আপনি ইতালিয়ান নাট্যকারের কথা বললেন, আপনি আন্তফ চেকোভের গল্পের কথা বললেন, ব্রেস্টের গল্প বা আরও দস্তোয়েভস্কির কাহিনী, এসব নিয়ে তখন নাটক হচ্ছে। আসলে এগুলোর অন্তরালে মানুষের প্রতিবাদের ভাষা, ক্ষোভ জেগে উঠছে। কোথাও মনে হয় না পশ্চিমবাংলায় এখন যারা নাটক করেন, নাটকের দল চালান, তাদের মধ্যে বেশিরভাগ যারা রয়েছেন এই মুহূর্তে, আমি তাদের কোনো অবজ্ঞা করছি না, কিন্তু তাদের তো সরকারের তোষামদিতেই চলে, সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক। কেন্দ্র সরকারের ফান্ড দরকার বিভিন্নভাবে, আর রাজ্য সরকারের জন্য তাদের প্রেক্ষাগৃহগুলোতে যাতে জায়গা পায় দরকার। তা এই যে যারা এখন নাটক করে, এখন সেই নাটকের ঝাঁজ প্রতিবাদ নেই তো, সে এখন তো একদল ভীতু মানুষ নাটক করেন যারা মাসোহারা সর্বস্ব মানুষ। তা এই ধরন মানুষগুলোর সম্পর্কে আপনার কি মত? আপনি তো দেখে এসেছেন ওই সময়টা। এখন এই যে তখনকার শুনেছিলাম গভর্নমেন্টের গ্র্যান্ট পাওয়ার জন্য ভীষণ পেরাপেরি হচ্ছে, তারপরে জানতে পারলাম কিছু লোক এই গ্র্যান্ট পাচ্ছে নানা কায়দায়, এবং তাদের খুব নাম ছিল এক সময়, সেইখানে আমি যাতায়াত করতাম। পরে দেখলাম সেই দল এখন গুটিয়ে গেছে, নেই কিছু, কিন্তু নাম করছি না, জানেন তাদের নেতারা কিছু কিছু সাকসেসফুল হয়ে গেছেন, কিছু পেয়েছেন। তা আমার কাছে মনে হচ্ছে আপনি যে প্রতিবাদটা করবেন বা আপনার মধ্যে যে সেই শক্তিটা থাকবে, সেই শক্তিটা তো একবার স্বয়ংসম্পৃক্ত আপনার মধ্যে থাকার দরকার আছে, তবেই তো আপনি পারবেন। ঠিক। তো সেটাই যদি গোলমেলে হয়, সেটাই যদি মনে হয়, একটা সময় আমার অল্প বয়সে আমি খুব আগুন খাওয়া কথা বলেছি, তারপরে বলেছি আমি তো অনেক কিছু পেয়ে গেছি, আর দরকার নেই, আমি তো অতটা পর্যন্ত হয়ে গেছে আমার, আমি সব কিছুই পাচ্ছি, শ্রেষ্ঠ বাঙালি, শ্রেষ্ঠ উড়িষ্যা ভিত্র এসব তো পাচ্ছি, আমার আর দরকার কি? হ্যাঁ না, কিন্তু কোনো বায়োলজিক্যাল ডিসঅর্ডার কি চোখে পড়েছে? মানে উৎপল দত্ত, শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, মানে তাদের যেরকম চেহারা ছিল, আর এখন নাটক জগতে যারা রয়েছে, না এটা আপনি ভীষণ ভীষণ মানে আমার মনের কথা বললেন, একটা যে মানে বিরাট লোককে দেখলে আপনি সাহস পাবেন, এখন সেরকম কেউ নেই। আপনার কি মনে হয় তাহলে কি মানে ইভলিউশন বা বিবর্তনে বাংলা থিয়েটারে একটা বিরাট পরিবর্তন এসছে, যেটাকে আমি শারীরিক পরিবর্তনই বলবো, কারণ উনাদের শিরদাঁড়া ছিল, ইনাদের শিরদাঁড়া নেই, এরকম কিছু মনে হয়? জানি না কতটা বলা ঠিক হবে, কালকেই কেউ গালাগাল দেবে, বলে ফেলুন। তাহলে তবু আমি বলছি যে হ্যাঁ তাই, তাহলে পারলো না কেন? আর ধরুন বিজন থিয়েটারের এক সময় সৃষ্টি হল, বলে ফেলতে হচ্ছে আমায়, এবং এই গ্রুপ থিয়েটারের লোকেরাই সেই সৃষ্টি করলেন। আবার সেই বিজন থিয়েটার, মানে আমি ওখানে রেগুলার যাতায়াত করতাম, আড্ডা মাত্র পথই ছেড়ে দিই, এখন হাঁটতেও পারি না, যেতে পারবো না, কিন্তু এখন দেখা যায় তার চালা মাটা সব উঠে গেছে, ওটা এতে চলে গেছে, এদের হাতে চলে গেছে, কি বলে প্রমোটারের হাতে চলে গেছে। তা একদিন তো ওই থিয়েটার সৃষ্টি করেছিল যারা, ওই থিয়েটার বিক্রিও হয়ে গেল, সেই এতে ওতে ভাগ নিয়ে অন্য জায়গায় হয়ে, এটা তো হয় না। অবশ্যই, কিন্তু আমি একটা কথা আপনাকে নিমাইবাবু বলে রাখি, থিয়েটারটা প্রমোটারের হাতে চলে গেল, এটা খুব দুঃখের কথা। আবার এখন অনেক থিয়েটার প্রমোটাররাই চালায়, হ্যাঁ এটাও আবার ঠিক। হ্যাঁ এটাও টোটা। হ্যাঁ আমি হয়তো বলবে ওদের তো, ওরা এখানে কিন্তু খুব বোকা মেনে যাবো, ওরা বলবে যে ওদের হাতে দিয়েছি আমরা পাচ্ছি না তো, এটা ঠিক রাইট, আপনি হাতটা মেলান।
যাই হোক, আমাদের আমাদের তো গল্প জমে উঠেছে। আমি জানি অনেকের গা হাত পা চিড়বিড় করছে। আমি তাদের বলবো এই মুহূর্তেই আপনারা দেখা বন্ধ করুন, কারণ এরপর যে প্রশ্নগুলো হবে, উত্তরগুলো যা হচ্ছে, তাতে আপনাদের শরীর খারাপ করবে, আপনাদের হৃদযন্ত্রে চাপ বাড়বে এবং সর্বোপরি রাত্রেবেলায় ঘুম হবে না। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, যারা ধরুন তোষামদি করে বেঁচে আছে এবং সাংস্কৃতিক জগতে, অনেকে কালচারকে তো ভালচার বলে এই জন্যে, শকুনের মতো যারা বেঁচে আছে, রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে আমার বিশ্বাস পৃথিবীর সবচেয়ে বড় শয়তান লোকটাও কিছু মুহূর্তের জন্য নিজে যখন নিজের সামনে দাঁড়ায় তখন তার খারাপ লাগে। আমি চাই না তাদেরও খারাপ হোক, কিন্তু যে কথাটা আপনাকে আমি বলছিলাম, যে এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে বাংলার নাট্যমঞ্চের এই অবস্থা, অন্যদিকে গুটি কয়েক মানুষ ছাড়া ছবিরও একই অবস্থা, লেখালেখি কবিতা সেক্ষেত্রেও আপনি জানেন যে দলাদলি রয়েছে, মানে শাসক দলের কবিদের মধ্যেই চুলোচুলি চলছে, অন্য কবিদের কথা তো ছেড়েই দিলাম। কোথাও কি আপনার মনে হচ্ছে সত্যজিৎ রায় সেই কথাটা তাহলে একেবারে বেদবাক্য হিসেবে ধরে নেব? সত্যজিৎ রায় খুব দুঃখের সঙ্গে জানাচ্ছেন এবং একটি ফরাসি টেলিভিশন চ্যানেলে তিনি ইন্টারভিউতে বলে ফেলেছিলেন, আমাদের দেশের লোকেরা আর যাই বুঝুক ছবিটা খুব একটা বোঝে না। আমি আরেকটু বড় বৃহত্তর অঙ্গনে বলি, আমাদের রাজ্যের মানুষরা, বাঙালিরা যারা সংস্কৃতির বড়াই করি, আসলে আমরা সৎ ছবি, সৎ নাটক, সৎ সাহিত্য, সৎ অভিনেতা আমরা বুঝি না। এটা মানছেন? অবশ্যই, অবশ্যই। কারণ এই সততার পেছনে কি ব্যাপারটা সেটাই নেই। এখন কথা হচ্ছে, ইদানিংকালে চারপাশে দেখবেন, সততা খুব বিপজ্জনক শব্দ, কিন্তু হ্যাঁ হ্যাঁ সততা এখন খুব বিপজ্জনক হ্যাঁ, শব্দ, সেই খুব ভেবে চিনতে বলতে হবে। হ্যাঁ সেই তো বটেই। সেই জন্য আমি পাশাপাশি বলতে যাচ্ছি, আপনি বোধহয় দেখবেন ইদানিংকালে দুহাত অন্তর অন্তর চলতে চলতে একটা স্ট্যাচু সব জায়গায়, সে হচ্ছে বিবেকানন্দের ওই হাত, এইভাবে। কিন্তু সেইগুলো তো আমরা সব জায়গায় ব্যবহার করছি, কিন্তু ওনার যে মহান কষ্ট, খেতে পাইনি, করতে পারি, ওই একে মানে সাউথ ইন্ডিয়ানের লোকেরা ওরা যে মানে বিরাট জায়গায় স্থান দিয়েছে, তার কারণটা আছে, তারা বুঝতে পেরেছিল ওই লোকটা কি। আমি দেখেছি দক্ষিণেশ্বরের মন্দিরে একটা ছবি করেছিল, সেটা হয়নি, হরনাথ চক্রবর্তী, ওর প্রথম কাজ আমি ওইটাই করতে গেছিলাম। মিশনের, রামকৃষ্ণ মিশনের সাধু একজন, কি নামটাও ভুলে গেছি, তিনি ওই স্ক্রিপ্টটা করেছিলেন। সেই স্ক্রিপ্টে রামকৃষ্ণ যখন ঈশ্বর খুঁজে বেড়াচ্ছেন চতুর্দিকে, এখানে ওখানে হাটে হাটে, তা সেই সময় আমি যখন ওই শুটিংটা করতে গেছি ওখানে, সেখানে গিয়ে দেখছি বেশ কিছু ওই সাউথ ইন্ডিয়ান লোক আসছে, তারা এসেই বাইরে মাথা নাড়া করছে। কী ব্যাপার? তারা বলছে বিবেকানন্দ আর রামকৃষ্ণ, তার একে আমরা দেখতে আসছি, সেটা বিরাট পবিত্র ব্যাপার। তা আমরা কি তত বুঝি? তা তো নয়। একটা ডালা কিনে গিয়ে পুজোটা ঠিক দিচ্ছি, আবার দেখুন ওদিকে ভিড়ে বাজারে তারা সব বসে আছে, ওই জায়গাটাকে অন্যরকম ভাবছি। তার মানে আপনার উপলব্ধিটা আমি ধরে নিচ্ছি, আলোর নিচেই, প্রদীপের নিচেই সবচেয়ে বেশি অন্ধকার। হ্যাঁ, আমাদের সংস্কৃতির জগতের ক্ষেত্রেও এই কথাটাই খাটে। তার কারণ এটা তো অস্বীকার করতে পারবো না, ভারতবর্ষ শুধু নয়, এই উপমহাদেশের অন্যতম সেরা চিন্তাবিদ, লেখক, সাহিত্যিক, চলচ্চিত্রকার, চিত্রকর, তারা এদেশেই, এই পোড়াদেশেই জন্মেছে। কিন্তু আমরাই প্রদীপের ওপরটা শুধু দেখলে হবে না, তলাটা অন্ধকার। এবার আমি চলে যাব আমার সহকর্মী, তারা অনেক প্রশ্ন আপনার জন্য, তাদের প্রশ্ন রয়েছে। আমি প্রথমেই চলে যাব সোহিনীর কাছে। আপনার অভিজ্ঞতায় সাধারণ মানুষ হিসেবে আর পরিচালক হিসেবে মৃণাল সেন ঠিক কেমন ছিলেন? সাধারণ মানুষ হিসেবে মৃণাল সেন খুব দিল খোলা লোক ছিল, অর্থাৎ খুব আড্ডা ফাড্ডা মারত, এমনকি তার থেকে বয়সে অনেক ছোটদের সঙ্গে সেইভাবে উনি ওই ফিজিলেম আর ইয়ার্কি যা বলা হয় করতেন, এবং অ্যাট দ্য সেম টাইম কাজের ক্ষেত্রে তেমনি ততখানি খুব কঠিন ছিল। একটা ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে মৃগয়া ছবির শুটিং যখন হচ্ছে, ওই বইতে
অনুপ কুমার অভিনয় করেছিলেন। অনুপ কুমার এমনি খুব হাসি ঠাট্টা করতেন, এ করতেন। কারণ অনুপ কুমার, জানি না এটা সবাই জানে, উনি মনে করতেন যে উনি মাঝে মাঝে অনুপ কুমারের অভিনয় একটু বেড়ে যায়। সেই জন্য উনি হঠাৎ দেখেছি অনুপ কুমারের সঙ্গে ওনার একটা সম্বন্ধ হয়েছিল সামাজিকভাবে, বোন নাকি এরকম একটা ব্যাপার, ওনার স্ত্রী এরকম একটা এই। তার সত্ত্বেও তিনি এক গাদা লোকের মাঝখানে শট চলাকালীনই বললো, না না তুমি ওইগুলো করো না, তো ওগুলো বাদ দাও। অনুপ কুমারের মুখটা খুব ছোট হয়ে গেল। তাদেরও দেখেছি উনি তার কোনো ব্যাপারে, ওই ব্যাপারেও কিন্তু কোনো কম্প্রোমাইজ করলেন না। সোজাসুজি যেটা প্রয়োজন সেটাই করতে চাইলেন। অনুপ কুমার বলে ছেড়ে দিলেন না। এই হলো কথা। এবার প্রশ্ন করবে আমাদের সহযোদ্ধা পিউ। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমার প্রশ্নটা হলো, সুযোগ পাওয়া সত্ত্বেও মানিকবাবু তথা সত্যজিৎ রায়ের সাথে কাজ করাটা সম্ভব হয়ে উঠল না কেন? খবরটা আমার কাছে ঠিক সময় এসে পৌঁছলো না। এটা কি ইচ্ছে করে? বলা খুব মুশকিল। কি হয়েছিল একটু বলুন না। সত্যজিৎ রায় আপনাকে পছন্দ করলেন কি করে, এবং কোন না, ছবি? উনি ছবি আমাদের নাটক দেখতে এসেছিলেন, মঞ্জরি আমের মঞ্জরি। তারপরে ওই দল থেকে কয়েকজন তার কাছে গেছিল। উনি প্রত্যেককে ডেকে পাঠাতেন, তো তাদের সাথে আলোচনা করতে এরকম শুনেছি। আমাদের ওখান থেকে কয়েকজন গেছিল। যাওয়ার পর উনি কোন অভিনেতা সম্বন্ধে কি বলেছেন, কাকে ভালো লেগেছে, তাদের মুখ দিয়েই শুনলাম। এবং তার মধ্যে অজিতদাকে তো ভালো লেগেই ছিল, আর একজনকেও ভালো লেগেছে, সে হচ্ছে চিন্ময় রায়। আর আমার কথাও বলেছে, কিন্তু আমাকে নাকি তদানীনকালে ওনার মনে হয়েছে আমার কোথায় বেড়ে যাচ্ছে, আরও টানার ব্যাপার আছে, এরকম একটা ব্যাপার। তো এইসব যখন শুনলাম তখন মনে হয়েছিল যে একবার যদি দেখা করা যায় বা কিছু ব্যাপার, কিছুতেই ওরা তো বাড়িতে যখন যাওয়া খুব অস্বাভাবিক ব্যাপার ছিল। কিছুতেই ও এমন গার্ড ছিল বাড়িতে, সব ঢুকতেই দিত না। যাই হোক, এইরকম সময় আমার ব্যক্তিগত বন্ধু যারা, তারা বলেছিল যে তুমি নিজে গিয়ে দেখা করো না, চেষ্টা করো। কিন্তু হলো না। ইত্য অবসরে আমি খানিকটা ফার্স্ট্রেটেড হয়ে আর চেষ্টা করিনি। এরই মাঝে একজন আমাকে বললে, শ্যামবাজারে মুখে দেখা, আপনি নিমাই ঘোষ তো? আমি হ্যাঁ। না আপনি কি জানেন উনি আপনাকে খুঁজে? আমি না, আমি জানি না, কী করে জানেন? তাহলে আপনি যোগাযোগ করুন। তাই আমি বললাম, আমার অভিনয় তো ওনার খুব ভালোও লাগেনি, তাহলে আমি কী করে বলব যাবো এটা? বললে যান খুঁজে। তারপরে আমার এক দাদা পাড়ার এতে, সে বললাম ফোনটা আমি ধরবো। তো তিনি এই কানেকশান করে ধরলে, ধরে টরে বললে, যখন ওখানে নামটা বললে, এটে বললে হ্যাঁ হয়েছিল, কাজটা তো হয়ে গেছে। আমরা যখন খোঁজ করেছি কিছু এতে, সেই ব্যাপারটা, সেইটা অবাক কাণ্ড। সত্যজিৎ রায়ের সম্বন্ধে একটা কথা ছিল, উনি জানি মানে মরে গেলে না, যে ঘাটে যাওয়ার আগে পর্যন্ত যেখানে থাকুক তার লোক তাকে ঠিক, উনি যদি চান তাকে বার করে। তা আমি পেলুম না কেন? অনেক পরে শুনলাম খবর যেখানে এসেছে তারা ওটাকে হারিয়ে দিয়েছে। তুমি এদিকে আর আসেন না, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কী বলবো, কাকে বলবো? এটা কোন ছবির জন্য আপনার কোনো ধারণা আছে? যতদূর শুনেছিলাম ওই বিভূতি ব্যানার্জির কী বলে, যে গল্পটা ওই মন্বন্তর নিয়ে, অশ্বনীর সংকেত। হ্যাঁ, আমি জানেন তো এক্ষুনি বসে ভাবছিলাম, এবং অশ্বনীর সংকেত দর্শক আপনারা যারা দেখেছেন এবং যারা দেখবেন তারা মিলিয়ে নেবেন। হয়তো অশ্বনীর সংকেতে নিমাই বাবু, তার অভিনয়, তার চেহারা, তার ভঙ্গি, এবং অবশ্যই অবশ্যই নিমাই বাবুর শৈলী বোধহয় দরকার ছিল। তাই হচ্ছে ব্যাপারটা। আমি তো পাইনি। আমি এখানে বসে বসে
আমার সত্যি কথা বলতে গেলে অশনির সংকেতের কথা মনে হচ্ছিল। হ্যাঁ, আমি আমার মানস চোখে খুঁজছিলাম ছবিটা রিওয়াইন্ড করে যে অশনির সংকেতে সত্যি কি তাহলে আপনার একটা জায়গা ছিল। খুব দুঃখ করে এটা আরো অনেকেই বলেছেন, অনেকের ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমাকে আমাকে যেমন ধরুন, আমি ওনার ছেলের অনেকগুলো কাজ তো করেছি। তা আমি ওই দলের যারা পুরনো ছিল, যারা কাজ করতেন, তারা তো পুনুদা বা হ্যাঁ, অন্যান্য- পুনুদা, রাইট। এবার পুনুদা আমাকে একদিন প্রশ্নই করলেন যে আপনি মানিকদার কাছে কেন আসেননি। আমার মানিকদার কাছে, মানিকদা আপনাকে কোনোদিন বলেনি, ডাকেনি? আমি খবর পেয়ে যখন পেলাম তখন শুনলাম খবর হয়ে গেছে কাজটা। বলে কে করলো এটা, কে করলো সেটা আমি এখনো খুঁজে পাই না, কিন্তু কাউকে কাউকে সন্দেহ হয়, এইভাবে তো বলা যায় না। নিশ্চয়ই কোনো কোনো বন্ধুই করেছেন, কাছের জনই করেছেন। হ্যাঁ, দূরের লোকেরা তো ক্ষতি করতে পারে না, কাছের মানুষরাই তো সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। এই হচ্ছে ব্যাপার আর কি। কি বলবো। কোথাও কি মনে হয় নাটক আর অভিনয়তে একটা একটা রাজনীতির চোরাস্রোত থাকে? এ রাজনীতি মতাদর্শের রাজনীতি নয়, না, কাউকে ওঠানো কাউকে নাবানোর রাজনীতি। হ্যাঁ, এটা ভীষণভাবেই আছে, ভীষণভাবেই আছে। ওই ল্যাং মেরে দেওয়া ব্যাপারটা এখানে খুব আছে। কোথায় কাকে ল্যাং মেরে দেবে আপনি জানতেও পারবেন। হয়ে গেছে কাজটা। বাহ, এইবার আমি যার কথা বলবো তার কথা আপনার কাছ থেকে শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি ব্যক্তিগতভাবে যুক্তিতক্ক গপ্প যখনই দেখি, আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে যুক্তিতক্ক গপ্প যদি কেউ করে তাহলে আপনি এখানে ঋত্বিক ঘটকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। আমি সেই ঋত্বিক ঘটকের কথা বলবো। প্রথম কবে ঋত্বিক ঘটকের ছবি দেখলেন, প্রথম ঋত্বিক ঘটককে কবে হৃদয়ঙ্গম করলেন, আর প্রথম কবে ঋত্বিক ঘটকের সঙ্গে দেখা হলো? প্রথম ঋত্বিক ঘটকের ছবি দেখি অযান্ত্রিক, প্রথম ওনাদের ছবি। তখন বীণা, বসুশ্রী, আর একটা কি শিয়ালদার এখানে একটা হল আছে, 3টে চেন হতো। তা বীণায় হচ্ছিল, আমার বাড়ির কাছে বীণা, ওখানে হচ্ছিল অযান্ত্রিক। কিন্তু তার আগে বীণা, বসুশ্রী, রাধা, এই চেনেই তো তখন বোধহয় ছবি যেত। না, রাধা নয়, আর একটা কি আছে, প্রাচী কি এরকম হ্যাঁ, মাঝখানের একটা কি আছে। যাই হোক, তা আমি তার আগে থেকেই ফিল্ম লাইনে একটু ডাইরেক্টরদের অ্যাড্রেস নিয়ে ঘোরাঘুরি শুরু করেছি। করতে করতে একদিন দেখি বসুশ্রীর ওপরে, আপনারা যারা অযান্ত্রিক দেখেছেন জানি, ওই গাড়িটাকেই তুলে দেওয়া হয়েছিল। তুলে দেওয়া হয়েছিল। ওইটে দেখে আমি অবাক হয়ে গেলাম, কীরকম ব্যাপার। তারপরে ওই বসুশ্রীর গায়েই একজন নামকরা পরিচালক থাকতেন, ওইটা দিয়ে সোজা অনেকটা দূরে, ওইখান থেকে ওই গলিটা থেকে দূর থেকে ওনার বারান্দাটা দেখা যেত। এনার নাম হচ্ছে কার্তিক চট্টোপাধ্যায়। তদানীকালের খুব স্বনামধন্য পরিচালক ছিলেন উনি। সাহেব বিবি গোলাম করেছিলেন, চোর করেছিলেন, বনহংসী করেছিলেন, তারপরে এই নীলাচলের মহাপ্রভুও উনি করেছিলেন। অসীম কুমারের আরেকটা অন্য কি জোয়ালে জঙ্গলে, সেসব করে অনেক ছবি, অনেক হিট ছবি। ওই গলি থেকে বেরিয়ে যখন আসছি ওইটা দেখলাম। দেখার পরেই দেখছি ওই ছবি আমাদের বীণায় চলছে। দেখতে গেলাম ছবি, দেখতে গিয়ে দেখলাম খুব বেশি লাইন হয়নি, আবার দেখলাম লাইন দিয়েছি আর কি, তখন 6.5 আনার 10 আনার লাইন ছিল। তা লাইনে দেখছি খুব বেশি ভিড় হয় না। আমরা যেখানে এইছি, আমি প্রথম লোক ছিলাম, তারপরে দুজন এসেছেন, তারা কিন্তু প্রাচীন লোক বলা যেতে পারে। তার জন্য আজও মনে আছে, তাদের একজনের বয়স 80 বছর, একজনের বয়স তদানীকালে একজনের বয়স 60 বছর। 60 বছর যে, সে বোধহয় একটু এক্সারসাইজ করতেন, বডি টডি খুব এই। আর যে 80 বছর, সে একটু হয়ে গেছে, সে ওই দোলানো, কোঁচা দোলানো কাপড় আর সাদা পাঞ্জাবি পরে লাইনে দাঁড়িয়ে আছেন, আর অনেক সময় উনি দাঁড়িয়ে আছেন। তা আমায় বলছে যে তুমি এখানে এই ছবি দেখতে এসেছো কেন, কী হয়েছে? এই ছবি ভালো লাগবে তোমার, তোমরা সুচিত্রা উত্তমের ছবি তো দেখো, এসব। আমি একটু ঘাবড়ে গেলাম, কেন এরকম বললে। যাই হোক, ভেতরে গিয়ে দেখলাম, হ্যাঁ, তার আগে উনি বললেন যে আমার বয়স কত জানো? আমি কত বছর? আমার বছর 80 বছর। তাই নাকি? এতদিন? জানেন না 80 বছর এতদিন বাঁচে কিনা। তারপরে
ওর কি বলে সঙ্গে যিনি রয়েছেন তার অল্প বয়স, তিনি বললেন 60 বয়স, আবার গুলি দেখালেন হাতের আমাকে। ভেতরে গিয়ে ছবি দেখলাম, ছবি দেখে ছবি খুব কি বুঝেছিলাম কিনা জানি না, কিন্তু খুব অবাক হয়ে দেখেছি। ওই কুরম আওয়াজ হচ্ছে প্রতিটা সে এত ভাল লেগেছিল, দারুণ ভাল লেগেছিল দেখেছি। দেখার পর বহুদিন বাদে হয়তো বললাম আপনাকে যে এই ছবি যখন দেখছেন তখন কি নাটক শুরু করে দিয়েছেন? হ্যাঁ, পাড়ার নাটক শুরু, গ্রুপে নয়, পাড়ার ছোটো ছোটো মানে নাটক। সেই হিসেবে নাটক তখন শুরু হয়েছে, কিন্তু দীক্ষাটা বোধহয় তখনও সেইভাবে হয়নি না না, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে। হ্যাঁ, কিন্তু ধরুন কালী ব্যানার্জির অভিনয়, অজান্ত্রিকের সেই গাড়িটা, হ্যাঁ, ড্রাইভার এবং গাড়ির সঙ্গে সম্পর্ক অত্যন্ত মানবিক। আবার দেখুন ওই যে আদিবাসীদের দৃদিম দৃদিম যে ধামসা মাদলের শব্দ, এবং তার সঙ্গে পুরোপুরি একটা অদ্ভুত আবহ মিলিয়ে একটা অদ্ভুত অর্কেস্ট্রেশন হয়েছে। এগুলো তখনই আপনাকে মনে করিয়েছিল যে একেবারে অন্যরকম। একেবারে অন্যরকম। মানে একটা জিনিস বুঝলাম কোনটা নতুন আর কোনটা আগের সঙ্গে, এটা তখন খুব ভালোভাবেই মাথায় ঢুকেছে। যাই হোক, ওইটা যখন দেখলাম একদিন, আমার যে দাদা ছিল, যে আমায় খানিকটা এই পাকিয়েছিল আগে সিনেমার লাইনে ঢোকায়, ছবির অ্যাড্রেস দিয়ে জোগাড় করে করে দিত। সে বললো ঋত্বিক ঘটকের বাড়ি চলে যা। কোথায়? বাড়ি হচ্ছে পূর্ণ সিনেমা ছিল, ওর উল্টো দিকে নিচের একতলার ফ্ল্যাটে থাকতেন। মানে আমি যদি ওই মেন রাস্তাটা দিয়ে প্রাচীর দিয়ে এই পূর্ণর দিকে মুখ করে ঢুকি, ওই দিকে মুখ করে এই পাশে গলি দিয়ে উল্টো দিকে উনি থাকতেন। তখন উনি যদ্দূর মনে হচ্ছে ওই যে ছবি হয়নি, কত অজানারে বা কি ওই রকম একটা ছবি করছে। তা আমি ওখান দিয়ে গেলুম, গিয়ে দেখি যে আমায় বললো যে এই তো ঋত্বিক ঘটকের বাড়ি, কে ছবি? ও পেছনে উনি তখন বসে রেতে রয়েছে, ছোটো ছোটো বিড়ি খাচ্ছেন, চা খাচ্ছেন। কে? আমি বললাম এই এরকম ব্যাপার। না আমি এইছি, আপনি তো ছবিতে অনেক, আমার ওই দাদা শিখিয়েও দিয়েছিল, বলবি গণনাট্যে করতাম, কারণ উনি তো গণনাট্যের লোক ছিল। আমি বলি কোন দলে? অমুক তমুক। আমি তখন বলেছিলাম একটা দলের নাম, আমাদের পাড়ায় পরেশ ধর থাকতো। আমি বলেছিল একবার, আমার বয়স অল্প, পাজামা পাঞ্জাবি পরে গেছি যাতে বড় দেখায়। তো ওখানে একবার বলছে যে আমার আজকে বিকেলে শুটিং আছে কালী ফিল্ম স্টুডিও, ওইখানে দেখা করো বা করুন, দুরকমই বলেছিল। সেই প্রথম ওনাকে দেখেছিলাম। তারপরে ওখানে গিয়ে শুনলাম কি গণ্ডগোল হয়েছে, তো খুব মেজাজি লোক, শুটিং নাকি হচ্ছে না। সেই প্রথম দেখেছিলাম, তারপরে আর দেখিনি কি কোনো। তারপরে বহুদিন বাদে যখন সুবর্ণরেখা হচ্ছে, সুবর্ণরেখা দেখে, আপনাকে তো আগে বলছিলাম গল্পটা, আমি তখন নামদিকারে করছি। নামদিকার থেকে সবাই বলল যে আমার বাড়ি কাছে, ওখান থেকে সুবর্ণরেখার কত টিকিট কিনে আন, আমরা পয়সা দিয়ে দেবো, টিকিটটা তুমি কিনো। সুবর্ণরেখা দেখতে গেলাম টিকিট কেটে। দলের অনেকেই ছিল, আমিও ছিলাম, অজিতদাও ছিলেন। তো দেখে মনে আছে, ওইখান থেকে দেখে আজাহিন্দবাগ মানে হেদুয়া পর্যন্ত এলাম, কারোর মুখে কোনো কথা নেই। তো উনি ওইখানে একটা আলু কাবলি এতে করে বিক্রি করে, তাদের ওখানে বললো আগে এটা খাও, তো খেয়ে খুব ঝাল টাল খেয়ে হেদয়ে ঢুকলো। ঢুকে সেই প্রথম কথা আরম্ভ। প্রথম কথাটাই হচ্ছে, মাধবী মুখার্জিকে অভি ভট্টাচার্য বলছে না, তোর মুখটা দেখে মনে, তুই এখন মাঝে মাঝে যেরকম বলিস, তোর মুখ দেখে আবার মায়ের কাছে, মায়ের মুখটা মনে পড়ে যায়, মনে হয় আমি বোধহয় আবার মায়ের কাছে বকা খাচ্ছি পুরো। মাধবী মুখার্জি বলেছিল যে আমি তো তোমার মা। এই কথাটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, বলে কী সাহস, অমুক তমুক এসব বলছে। কতটা বুঝেছিলাম জানি না, কিন্তু তারপরে আমাদের 4টে না 5টা দল মিলে ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো। ওখানে বোধহয় আপনি বলছিলেন অজিতেশ বাবু আলু কাবলিতে খুব ঝাল খাচ্ছিলেন। হ্যাঁ, ঝাল খেয়ে বলেছে যে এই মাথাটা ছাড়লো এবারে, এতে
ঝালের এতে বলেছিল। তাহলে ঘটনা হচ্ছে সেই প্রথম ঋত্বিক ঘটককে দেখলাম। তারপর তো বোধহয় আলাপ হয়েছিল খুব কাছ থেকে। হ্যাঁ, তারপরে আলাপ যেটা হলো সেটা হলো আমি যখন নান্দিকার সব ছেড়ে দিয়েছি, নিজে একটা দল হয়েছে, করছি, মোটামুটি আমি যা বুঝি সেইভাবেই নাটক হচ্ছে। এই সময় একদিন ঋত্বিক ঘটক সঙ্গে যোগাযোগ হলো। যোগাযোগটা কি, ওই দলে আমার সঙ্গে কাজ করতো, আমার ওই পাড়ারই ছেলে, সে তার ওখানে গিয়ে রিহার্সাল দিত। সে হঠাৎ বলে বসলো যে এইখানে ঋত্বিক ঘটক এসেছে। কীভাবে? ঋত্বিক ঘটক তখন ওনার কোনো থাকার জায়গা নেই, যেখানে সেখানে থাকেন, মানে ওর ব্যবহারিক জীবনে নানা রকমের বিপর্যয়, সে যারা জানে তারা জানে, সেই পিরিয়ডটা আর কি। তো ওনাকে ওখানকার কিছু লোক একটা ভাড়া বাড়ি একজন নিয়েছিল, কিন্তু বাড়িটার ভাড়া পুরো মাসের দেয়া ছিল, তখনও কিছুদিন বাকি, তার মধ্যেই বাড়িটা ছেড়ে দিয়েছে। বাড়িওয়ালা তো খুব মেজাজে আছে যে আমার ভাড়াটা উঠে গেছে, চলে যাব। সন্ধেবেলা গিয়ে দেখে ওখানে ঋত্বিক ঘটক বসে, ঋত্বিক ঘটককে চেনেও না, বসে আছে। ঋত্বিক ঘটক তখন প্রচণ্ডভাবে মদ্য এটে এইসব ব্যাপার রয়েছে তখন। ওকে বলছে, আরে আপনি কোত্থেকে এলেন? উনি আমার পাড়ার ছেলেদের কাছে নামটামগুলো জেনে নিয়েছে, নিয়ে বললো, ও কেন আপনি আমাকে বলছেন কেন? আমি তো ওই যে ভাড়াটা ছিল তার নামটা জেনে নিয়েছি। বলছে, ও তো আমার ভাইপো হয়, ও ছেড়ে গেছে, এখনও তো আপনার পুরো ভাড়ার বাকি তো রয়েছে, আমি তো সেই জন্যে এসেছি, আপনি তো আমাকে হাঁটাতে পারেন না। তো সেইটা বললো, এইখানে এসেছেন উনি, তোর কথা বলবো। সেই প্রথম গিয়ে আমাদের সঙ্গে আলাপ হলো, কথা বললো। যে ছেলেটি গেছিলো তাকে অনেক বইয়ের নাম তার কাছে শুনেছে, তাকে ওই পাড়ার ছেলেকে দিয়ে ডাকিয়ে বলতো যে ওকে ডাকতো, এই দেখছি গাধার বাচ্চার মধ্যে এই বেটা ঘোড়া, একে নিয়ে এরকম সব বলেছে। তো আমরা কয়েকবার ওইখানে গেছিলাম। তারপরে আবার গেলাম উডবার্নে, তখন ওনার প্রথমবার উডবার্ন, তারপরে তো মারা গেলেন। উডবার্নে যখন গেছি তখন উনি একটা বিষ্ণুপ্রিয়া বলে একটা নাটক স্ক্রিপ্ট করছেন বা করবেন, সেটা করেছিলেন পরে একদিন কাউকে দিয়ে। সেই সময় জিজ্ঞেস করলো কী হচ্ছে, কী হয়েছে। এবারে তো আজকের ছেলে হয়তো খুব বুঝতে পারতো, ওনার সঙ্গে ছবিটা তুলে নিত। এখন তো সবেতেই ছবি তুলে নেওয়ার ব্যাপার, সেলফি তুলে নেয়। হ্যাঁ, সেলফি দেয়। আর তখন তো আমরা তো ভাবিনি ওনার মধ্যে একটা লোক কথা বলছিল আমাদের সঙ্গে। হাসপাতাল বলে 2-3 দিন গেছিলাম। বাহ, আমি এখানে একটু জিজ্ঞেস করব, আপনি তো নান্দিকারে বহুদিন ছিলেন এবং নান্দিকার আপনার জীবনের একটা মাইলস্টোন। আপনিও নান্দিকারের যারা আজ অবধি আছেন তাদের মধ্যে আপনিও মাইলস্টোন। একটা প্রশ্ন আমার মাঝে মাঝে জাগে গ্রুপ থিয়েটারের বিষয়। নদীর পাড় কেন ভাঙে তার জন্য কারণ আছে, ভূতাত্ত্বিকরা বিশ্লেষণ করে বলে দেয়। প্রেমিকের বা প্রেমিকার হৃদয় কেন ভাঙে তারও কারণ থাকে। নাটকের দল কেন ভাঙে? এ তো অনেকবার আলোচনা হয়ে গেছে, আলোচিত। কারণ নাটকের দল প্রায় নেই এখন। কিছু মফস্বলের দল আছে, তাদের কয়েকটা নাটক আমি দেখেছি। নাটকের দল ধুলিস্বাদ হয়েছে। সেই আবিষ্কারটা উনিই বোধহয় শেষের দিকে করেছিলেন। উনি শেষের দিকে অনেক লেখায় বলতেন, কে আপনি? অজিতেশ বাবুর কথা বলছেন? হ্যাঁ, অনেক লেখায় বলতেন যে নাটকের দল এইভাবে গ্রুপ থিয়েটার করে মাজলে চলবে না। বোম্বে থিয়েটার ঘরে অনেক দল আছে, তারা ওইখান থেকেই পয়সা নেয়, রোজগার করে, তাদের রোজগারটা চালায়। অনেকেই করেছে, এমনকি নাসিরুদ্দিন এদের সব দল করেছে নাটক, সদানন্দ এরা করতেন। আমাদের এখনও ওই ব্যাপারটা হয়নি। এইবার আমাদের ভাবতে হবে যে এইখান থেকেই আমরা পয়সাটা রোজগার করবো, অন্তত খাওয়ার পয়সা, তবে এই দলটা ঠিক। এইটা উনি অনেক বলতেন। তাই আর খুব ভীষণভাবেই সত্যি সেইটাই গেল। এরপরেও আবার যারা ওইটা চালু করেছিল করবে বলে, সেখানেও এক ধরনের দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি সেই অবস্থাটাই ছিলাম না গ্রুপ থিয়েটারে, কিন্তু এই আমরা কি তাহলে ধরে নেব গ্রুপ থিয়েটার একটা খুব মহান আদর্শ, যেমন কমিউনিজমও একটা মহান আদর্শ। হ্যাঁ, কিন্তু গ্রুপ থিয়েটারে যারা প্রশাসক হয়ে ওঠে তারা আসলে অন্য মানুষকে বঞ্চিত করে নিজেদের আখের গোছায়, নিজেদের ব্যক্তিত্ব এবং পকেট ভর্তি করে। আর যারা কর্মী মৌমাছির মতো গ্রুপ থিয়েটারে কাজ করে
তারা চিরকাল অন্ধকারেই থেকে যায়। তার থেকে অনেক ভালো পেশাদার রঙ্গমঞ্চ তৈরি করা, পেশাদার নাট্য কোম্পানি তৈরি করা, একদা শেক্সপিয়ার, পরবর্তীকালে মলিয়ের বা বিভিন্ন বিখ্যাত রবীন্দ্রনাথ হতে পারে। রবীন্দ্রনাথ, ঠিক ওই রকম ভাবে পেশাদার নাট্যমঞ্চ তৈরি করা উচিত বা নাট্য দল তৈরি করা উচিত। না, এইটাই তো মানসিকতা ছিল, ওনার মানসিকতা তাই ছিল। তারপরেও যে ওই কিছু দল আরম্ভ করেছিল, আমি জানি, খুব গুপ্ত খবর, একটা করে খাম পেত, তাদেরকে কিছু গাড়ি ভাড়া বাবদ দেওয়া হতো, সেটাও উঠে গেছিল পরে, আর আসেনি। ওইখান থেকে সে মনে করে এইখানেও খাম পাম, আর মাঝে এখন ধূলিসাৎ হয়ে গেছে, আর কিছু নেই। নান্দিকারের নতুন ভবনে গিয়েছেন, সল্টলেকে তৈরি হয়েছে? না, যায়নি। নান্দিঘাটের নতুন ভবন? তাই নাকি? জানি না। আপনাকে আমন্ত্রণ জানায় নান্দিকার? না, অনেক দিনে এসব বুঝে গেছে, সে ছেড়ে দিই। আমি বলেন ওসব নেই। নান্দিঘাটের ভবনগুলি আমি জানি না, কিন্তু থিয়েটার ওয়ার্কশপের ওরা অন্য থিয়েটার যারা করেছিল, ওরা একটা সরকারের জায়গা পেয়েছিল এবং ওদের নাকি একটা হাউস টাউস আছে, জানি না গাড়ি। তারা কি আপনাকে ডেকেছিল? না, কারণ আমি তো অন্য থিয়েটারে ছিলাম না, আমি ছিলাম থিয়েটার ওয়ার্কশপ। তাও আমার সঙ্গে ওদের খুব বিটার ব্যাপার হয়েছে, আমি ছেড়ে দিয়েছি। প্রথমেই আমি ছেড়ে দিয়েছি, ব্যাপারটা যখন আমি বুঝেছি, আমি আর রাখি। আপনি তো অনেক দিন ধরেই কাজ করছেন, পুরনো প্রজন্মের সাথেও কাজ করেছেন এবং এখন নতুন প্রজন্মের সাথেও কাজ করছেন। তো দুই প্রজন্মের সঙ্গে কাজ করতে আপনি কোন প্রজন্মের সঙ্গে কাজ করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন? পুরনো প্রজন্মের যাদের পেয়েছি তারা, আর যাই হোক, সিনিয়রদের প্রতি একটু শ্রদ্ধাশীল ছিল। আর এখনকার যারা আসছে তাদের মানে বেশিরভাগই খুব নচ্ছার, তারা এটা জানে না কীভাবে তাদের সঙ্গে দিতে হয়। তাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, হুট করে কোথা থেকে পয়সাটাও পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। খুব ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তির থেকেই তো সমষ্টি হয়, সুতরাং বলতেই হচ্ছে, হয়তো হয়ে যাবে। একের পর এক তাদের ব্যবহারিক জীবনে মহিলার সঙ্গে সম্পর্ক, তারপরে বলা যেতে পারে আজকে একটা ফ্ল্যাট ছাড়ছে, কাল একটা গাড়ি ছাড়ছে, এই যে একটা সচ্ছলতার আছে, তারা পুরনো লোকদের কিছুই মনেই করে না। আমি একটা অভিজ্ঞতা বলতে পারি, আমি যাই না, একদিন আজকে যারা কাজ করছে এরকম একটা এতে কারোর খোঁজে না, কে আমায় বলেছিল যে ওই জায়গায় মিট করবে, ওখান থেকে যাব। আমি ঢুকে পড়েছিলাম, ঢুকে গিয়ে দেখছি নতুন ছেলেমেয়েরা সব দারুণ মেকআপ নিয়ে। হ্যাঁ, তাদের আবার কথাবার্তাও সাংঘাতিক, কানেক্ষণ কানে শোনা যাবে না, মানে রাস্তাঘাটে যেগুলো শুনি সেই কথা তারা সবসময় বলছে। মানুষ একটা সময় বলে, যেমন দেখছি এই ধরনের কথা। তো যাই হোক, কে আবার বলেছে ওই তো সেই আসছে, সে সরাসরি বললে ডিসগাস্টিং, আমাকে লক্ষ্য করে এই কথাটা বললে। তখন আমি বুঝলাম না, আর তো এখানে সেই কোমল মিত্তির একবার বলেছিল না, যে একবার আমি ঢুকে পড়েছিল, এরপরে আমাকে বলেছিল এই কে কোমল, ঠিক সেই কথাটাই আমার মনে পড়লো এখানে, যেখানে দেখলাম এরা কিছু মনেই করে না, এখানে আর ঢোকা উচিতই না। যার জন্য এই ব্যক্তিগতভাবে যে অ্যাপয়েন্টমেন্টটা করে সেইখানেই যোগাযোগটা হয়, আর যাই না কোনো জায়গায়। আর নয়তো বলি আমার বাড়িতে এসো, যে কাজ করাবে ভাবছো, এই হলো ব্যাপার আর কি। সেক্ষেত্রে এই যে এই এখনকার প্রজন্মের এটা সেই ব্যাপারটাই নেই। এক কথা আমি অন্তত পাইনি, সোজা কথা। দীর্ঘ এতগুলো বছরের অভিনয় জগৎ, তার সঙ্গে তাল মিলিয়ে কবিতা লেখা। 2023 সালে বইমেলায় আপনার বই প্রকাশিত হয়েছে, কবিতার বই পথিক বর দাঁড়াও। এই যে একসঙ্গে অভিনয় জগৎ, তার সঙ্গে তাল মিলিয়ে কবিতা লেখা, এই কবিতা লেখা এবং বই প্রকাশের ইচ্ছা কিভাবে এলো? কবিতা লেখার ইচ্ছেটা বলা যেতে পারে ছোটবেলায় নিজের মনে অনেক সময় আকাশের দিকে তাকিয়ে থাকতাম, আর এ লেভেলে কী বলেছি মনে নেই, সেটা আমার পিতৃদেব অনেক লক্ষ্য করে বলেছিল, যেগুলো ভাবিস সেগুলো লেখ না, কী দেখছি ওপরে। ওই কখনো মনে হচ্ছে একটা ঘোড়ার পিঠে চড়ে কেউ যাচ্ছে,
তখন এই মেঘের নানা রকমের ফর্ম দেখতে পাচ্ছি। ফর্ম এই ভাষাটা তখন শিখিনি, বলতে পারি যে এরম এরম মনে হয় আমার। তাহলে তুই চেষ্টা কর এই লেখা। আর ওই নীল আকাশ মাঝে মাঝে দেখতাম, তখন বলতো যে যখন কিছু মনে ভাবতে পারবি না তখন এই নীল আকাশের দিকে তাকিয়ে থাকবি, দেখবি অনেকখানি। এই দুয়ের মিলিয়ে কোথায় একটা ব্যাপার আমার মধ্যে তৈরি হয়েছিল, সেখান থেকে এই কবিতা লেখার ইচ্ছেটা হয়। আর যেহেতু খালি অভিনয়ই করি, আমি সেটা পরের সংলাপ বলি, আমার নিজের কথা আমি কিছু বলতে পারি না, তখন মনে হয় যে এটাই তো আমার হাতিয়ার, আমি বলার চেষ্টা করি। সেই তখন যা মনে করতাম সেরকম লিখতাম। এরপর সেগুলো কিছু কিছু জায়গায় যখন যেমন তারা বললো আপনার লেখা কি লিখছেন জানাবেন, যেমন আমি একটা কথা বলতে পারি, রামকৃষ্ণ মিশনের একটা পত্রিকা বেরোয় উদ্বোধন বলে, খুব নামকরা পত্রিকা, সারা বিশ্বে চলে। ওনার এক মহারাজের কাছে আমি যখন গেলাম আমার কয়েকটা লেখা নিয়ে, উনি আমায় বললেন যে আপনি কি লেখেন, ও কিছু কারেকশানও করলেন উনি, আপনি যা লেখেন যদি মনে হয় সোজা নিয়ে চলে আসবেন। তখন আমার মনে হলো এতে। তারপরে আরও একটা প্রতিষ্ঠান এখন আর নেই, ভালোবাসার দুই দিগন্ত বলে একটা পত্রিকা বেরোতো, ওপার বাংলা এপার বাংলা বলে, পুরনো কবির নাম করা কবিদের সব থাকতো, তাদের নিয়ে একটা, আমার এক বন্ধু সেখানে নিয়ে গেছিলো, সেখানে তারা আমাকে বললো যে আপনি কি লেখেন জানাবেন। তাদের দিয়েছিলেন, তাদের বছরে 4 বার করে বেরোতো, তারা আমার কাছে চাইতো, চেয়ে নিত, এবার লিখবেন না। এতে করে আরও উৎসাহটা বাড়তে আরম্ভ করে। তারপরে দেশ পত্রিকায় বার 3-4 বার পাঠিয়েছি, সেটা মনোনীত হয়েছে। এইটা আস্তে আস্তে মনে হলো তাহলে তো আমার কথা আলাদা করে বলারও একটা ব্যাপার আছে, সেই জন্য আরও আগ্রহটা হলো আর কি কাজ করে। আমি পারমিতাকে ধন্যবাদ জানাবো এই প্রশ্নের জন্যে, আর আপনাকেও ধন্যবাদ জানাবো, হৃদয়ে ছুঁয়ে গেল। এই যে আপনি বললেন অন্যের সংলাপ বলতে হয় অভিনয়, আর নিজের কথাটা কবিতায় প্রকাশ করে। কিন্তু আমি খুব উৎসাহী হয়ে উঠেছি এবং আমার মধ্যে অনুসন্ধিৎসা বেড়ে গেল আপনার বাবার কথা শুনবার জন্য, যে তার ছেলেকে আকাশ দেখতে বলেছিলেন, যে তার ছেলেকে লিখতে বলেছিলেন। আপনার বাবা এবং ছোটবেলা কীরকম ছিল? বাবাকে দেখতে খুব কঠিন লাগলো, অনেকবার ছড়ি ফড়ি ভেঙেছে, তা সত্ত্বেও আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি গাছ থেকে পড়ে গেছিলাম, ওই আজা হিন্দ বাগ আছে ওইখানে। গাছটা ছিল একেবারে রেলিংগুলো যেখানে আছে ওইখানে। যতদূর মনে হচ্ছে কোনো একটা সামার ভ্যাকেশনে কয়েকজন বন্ধুকে নিয়ে ওইখানে গেছিলাম। ওই গাছে উঠি, উঠবার পর আমাদের মধ্যে যে 2-3 জন বন্ধু গেছিল তার মধ্যে একজন ছিল ময়রা, তাদের মিষ্টির দোকান ছিল। সে ওই যত গাছে উঠছি আর আমাকে লোভ দেখাতো, বললো এইটুকু উঠলে হবে না, আরেকটু ওপরে, আরেকটু এর উপর। তো এরকম বদমাইশি করছে দেখে আমি তাড়াতাড়ি গাছ থেকে নেমে পড়ে দাঁড়াতে, দেখাচ্ছি তুই কিচ্ছু বলছিস না, কিছুই দেবি না, মিথ্যে কথা বলছিস বলে আমি গাছ থেকে নামতে গিয়ে পা ফসকে গেল, গাছের একটা ভেঙে গেল। এখান থেকে সোজা করতে করতে রেলিংয়ে পড়লাম, রেলিংয়ে আমার পা দুটো আটকে গেল। তারপরে দেখছি আমার লাগছে, বুঝতে পারছি ওই নিচে ওইখানের কাছে জানি না, তারা উড়িষ্যাবাসী লোকজন চাকর টাকর হবে বা তাস খেলতো, তারা দৌড়ে উঠেছে। আমার পাটা একদিকে উড়ো রেখে এখন বিরাট কাটা আছে, যেতে একটা রেলিং বেরিয়ে গেল। তো ওই অবস্থায় ওইখানে আছি, কেউ বলছে চোখ বেঁধে দাও। তো যাই হোক, এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমাকে ওখান থেকে ওয়ারলেস ভ্যান হসপিটালে নিয়ে যায়, মেডিকেল কলেজে। সারা রাত খুব প্রচণ্ড যন্ত্রণা। তারপর ভেবেছি ও বাড়িতে সবাই বলেছিল পাটা বোধহয় বাদ যাবে, দেয়নি। আজকের হলে চলে যাবে, সেলাই টেলাই করে ছেড়ে দিয়েছে। 3.5 মাস আমি ওখানে হসপিটালে ভর্তি হয়েছিল। তারপরে যখন বাড়িতে এলাম, আর সেই প্রথম ওইখানে গিয়ে দেখলাম বাবা অফিস থেকে এসে ওই খবর শুনে চলে এসেছে, এসেই দেখছি
আমি জানছি এখানেও বোধহয় বাবা আমাকে বকবেই, এবং একটা বদমাইশি করে ফেলেছি এতে। সে আমার সামনে, চোখের সামনে এসে দেখছি বাবার দিকে তাকিয়ে আমি মুখ ঘোরাচ্ছি, বাবা তত আমার দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে। তখন আমি মনে মনে ভাবলুম, মাও কাঁদে জানি, বাবাও কাঁদছে। তখন আমার একটা অন্য অনুভূতি হলো যে মা বাবা, তাহলে কিন্তু ওই বাইরের এটাই আমি রূপটা দেখেছি, ভেতরটা দেখিনি। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. বাঙালির কাছে জন্মদিন মানে পায়েস, আমরা জানি, এবং সেটা যদি মায়ের হাতের হয় তো আরোই ভালো। আপনি পায়েস খেতে ভালোবাসেন, তো এই জন্মদিনটা কে পায়েস খাওয়ালো? এই শেষ জন্মদিনটায় কে পায়েস খাওয়ালো? এবারে ওই জন্মদিনের পরেই ওই চ্যানেল আমার কাছে গিয়েছিল, তখন আমি বলেছি ওই ব্যাপারটা, এই জন্মদিন থেকে পায়েস খায়নি, কিন্তু তারপরে এটা বেরোনোর পর আমাকে এবার পালাতে হবে মনে হচ্ছে, সবাই বলছে পায়েস নিয়ে যাবো। এই হয়েছে ব্যাপার আর কি। এইভাবে আর হ্যাঁ, আমি যেখানে থাকি তারা বলেছে আপনি তো আমাদের বলেননি, তা আমি কি এটা বলবো নাকি সবাইকে? আমি একটা সন্ধিক্ষণে এই কথাটা বেরিয়ে গেছিলো এইভাবে। এবারের পায়েস ওইভাবে খাওয়া হয়নি, তবে ওই যে ছোট তারা ছবি করেছে আমাকে নিয়ে একটা, ওরা একটা সম্বর্ধনা দিয়েছে, সেদিন আমাকে একটু দিয়েছে, আমি ওদের সঙ্গে ভাগ করেই খেয়েছিলাম। মানে এখন সবাই আপনাকে পায়েস খাওয়াতে চাইছে। হ্যাঁ, আমি এবার সরাসরি তিনটে প্রশ্নতে চলে আসবো, খুব ব্যক্তিগত প্রশ্ন, ইচ্ছে হলে জবাব দেবেন, ইচ্ছে না হলে জবাব দেবেন না। মনটা তো এত প্রেমিক, একটা প্রেমিক মানুষ, একা থাকলেন কেন? খুব সাংঘাতিক প্রশ্ন, তবু বলি, মানুষ একা থাকতে চায় না, ধোঁকা হতে চায়, জানে। দু একবার ধোঁকা করতে গিয়ে ঝাঁটা খেয়ে তারপরে আর বলিনি সাহস করে কাউকে, মানে তাদের কাছে সরাসরি এক ধরনের রিফিউজাল ব্যাপার। তখন মনে হয়েছে এই ব্যাপারটা খুব শক্ত। আবার যখন দেখতাম যারা দেখছি একা, মানে একজন একাকে ধোঁকাকে নয়, অনেক ধোঁকাকে বড় জুটিয়ে ফেলে, কী করে জোগায়, তো তখন বুঝতে পারলাম এটা তাদের একটা আলাদা ক্যালিবার, যেটা আমার নেই। বাহ, বিনয় মজুমদারের ফিরে এসো চাকা পড়েছেন? হ্যাঁ, পড়েছি, মনে নেই সব, কারণ আমার কাছে ওই বিনয় মজুমদারকে অনেকে বলেন এ চাকা সে চাকা নয়, এ চাকা বিশ্ববিখ্যাত এক বিদগ্ধ সুন্দরী রমণীর কথা বলে। হ্যাঁ, সেই মহিলার কথাও শুনিয়েছি কিছু কিছু। হ্যাঁ, তা আপনি কোনোদিনও তার জন্য কিছু লিখলেন না? আপনি মানে অনেক দিন ধরেই ভাবছি, আমাকে ইদানিংকালে সবাই বলছে যে আপনি অনেক দিন ধরে কোনো কবিতা দিচ্ছেন না কেন, তা আপনার কাছ থেকে ইন্সপায়ার্ড হলাম, এইটা নিয়েই লিখবো ভাবছি। বাহ বাহ, সে পাঠিকা মানে সেই মানুষটা কবিতা পড়বে তো? এখনো তো অলক্ষ্যে চেনেন সে কোথায় আছে, কি করে? হ্যাঁ, অলক্ষ্যেই চিনি, লক্ষ্যে নয়। আমি জানি না আমাদের এই অনুষ্ঠান সেই মানবী, সেই সৌভাগ্যবতী, যার জন্য দুর্ভাগ্যের শিকার হয়েছেন আমাদের নিমাইবাবু, তিনি দেখবেন নাকি। আমি মজা করেই দুর্ভাগ্য বললাম। যদি দেখেন, নিশ্চয়ই আমার মনে হয় পৃথিবীতে এই কথাটা ভুলি কি করে, কেউ কাউকে ভালোবাসলে সে মানুষও বুঝতে পারে, হয়তো কখনো কখনো বিভিন্ন কারণে সে সাড়া দিতে পারে না। আমি এবার আমার দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। কখনো সরাসরি রাজনীতি করার কথা ভেবেছেন, বা এক সময় তো রাজনৈতিক একটা স্পষ্ট মতাদর্শ ছিল, অথচ এখনো আছে? হ্যাঁ, সরাসরি তো ছিলুমই, আমি প্রচণ্ডভাবেই করেছি রাজনীতি, এবং গণতান্ত্রিক লেখক শিল্পী সমিতির প্রথম কনভেনার আমি ছিলাম। সেটা করিয়েছিল আমাকে বুদ্ধদেব ভট্টাচার্য। তো এখন তো আমি অনেক দূরে। বুদ্ধদেব বাবুর সঙ্গে বোধহয় আপনার একটা হৃদ্রতা ছিল। হ্যাঁ, ছিল, কিন্তু ঘটনা হচ্ছে এই লোকগুলোকে যখন আবার পাল্টাতে দেখেছি না,
যে চেহারা দেখেছি তখন আমাকে নিজেই অনেকখানি মানে পেঁচিয়ে হয়েছি। বুদ্ধদেব বাবুকে যখন চিনতেন তখন কি বুদ্ধদেব বাবু উত্তর কলকাতায় ভোটের লড়াই লড়ছেন? হ্যাঁ, না, ভোটের লড়াই তারও আগে তখন উনি ওই স্ট্রিট কর্নার করে বেড়ান। হ্যাঁ, তাই ঠিকই বলেছেন। কারোর জন্য ভোটে ক্যান্ডিডেটের জন্য ভোটের জন্য এ করছে, তখন পাশে পাশে যেহেতু বুদ্ধদেব বাবু নিজে ব্যক্তিগতভাবে কালচারাল লোক ছিল, তো আমার সঙ্গে ওই উনি নান্দিকারের প্রোডাকশন অনেক দেখেছিলেন, আমার সঙ্গে ভাবটা খুব হয়েছিল। এই ভাব হতে হতে হৃদ্যতাটা অনেক বেড়ে গেছিল। যখন মুখ্যমন্ত্রী তখনও কি যোগাযোগ ছিল? যোগাযোগ দু একবার হয়েছিল। একবার উনি আমার এলাকায় এসে, আমি আগেই যেখানে থাকতাম ওখানে আমার ভাইকে দেখে, আমার সেই ভাই গত হয়েছে, আমার ভাইয়ের সঙ্গে ওই ভাইয়ের সঙ্গে আমার ভাইয়ের টেক্সচারের অনেক মিল ছিল, দেখেই বলেছে যে নিমাই ঘোষ এখানে কোথাও থাকে। তা আবার ডেকে দিল, আর আমি গেছিলাম। আমি এমনি দেখা করিনি, ও দেখেছিল, দেখা করেছি। তো সেই সময় বলছি, রাস্তাঘাটে দেখা হতো, বলতো আমরা কি এতই খারাপ, আসা যায় না, কেউ তো এরকম বলতো টলতো। আমি কিছু বলিনি, হেসে চলে, মানে ও গাড়ি করে যাচ্ছে, আমি পাশ দিয়ে যাচ্ছি, ও দাঁড়ালো, এরকম হয়েছে। কিছুদিন আগে বিমানবাবুর সঙ্গে একটা জায়গায় দেখা হয়েছিল, আমি জিজ্ঞেস করলো, এখন শেষের দিকে তো খুব অসুস্থ ছিল, কারোর সঙ্গে দেখা করতে চাইতো না। তা বললো আমি বলে দেবো আপনার কথা, এই বলেছিল, আমি জানি না। আমার ইচ্ছে ছিল অসুস্থ যখন একবার দেখা করে আসবো, কিন্তু হয়নি। এই হলো ব্যাপার। এখন কি মনে হয় বুদ্ধবাবু কি পরবর্তীকালে বদলে গিয়েছিলেন? বদলে গিয়েছিলেন মানে আমার নিজের ধারণা, ও নিজের জীবনে কোথায় একটা ভ্যাকুম ও নিজে বুঝতে পেরেছিল, যার ধরুন লোকজনের সঙ্গে মিশতো না, দেখা করতো না। ওইখানে বসে কিছু কাজ করার কথা ছিল, সে তো জানেন নন্দীগ্রাম হ্যানা ত্যানা কিছুই হয়নি, সেই জন্য কোথায় একটা ভ্যাকুম অনুভব করত। অনেকে বলেন সুনিতা উইলিয়ামস, হ্যাঁ, তিনি মহাশূন্য থেকে ফিরে এলেন ধরায়। হ্যাঁ, কিন্তু সিপিএম পার্টি পশ্চিম বাংলায় ছোট শূন্য থেকে ক্রমশ বড় শূন্যের দিকে চলে যাচ্ছে, বিশ্বাস করেন? এই প্রশ্নটা আমায় করবেন না, খুব ডেলিকেট হয়ে যাচ্ছে এই প্রশ্ন। আপনি যে খুব চতুর লোক বলে না, সেইটা আপনি করলেন, এই প্রশ্নটা আমায় করবেন না। কিন্তু আমি এবার সত্যি বলছি, ঠাট্টা রেখেই বলছি, আপনি কি এখনো স্বপ্ন দেখেন যে একটা আমি বড় বুঝতে পারছি পরিবর্তন না, আসছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইদানিংকালে খুব পরিষ্কার বলছি, আমি ওপেনলি বলেছি অনেক জায়গায়, আগের এতেই বলেছি, যারা এই চিন্তাটা করেছিল কিছু কিছু লেখায় পাওয়া গেছে, বিজ্ঞান বা আধ্যাত্মিকতা কারোর সঙ্গে কারোর ঝগড়া নেই, কোথায় একটা মিল আছে। এবং আমি শুনেছি, সে বই পেয়েওছিলাম, পড়তে পারিনি। মার্ক সাহেব তার শেষের দিকে একটা বই বেরিয়েছিল গুন্ডিজি বলে, সেখানেও কিন্তু তার এই লেখাপত্র অন্যরকম হয়ে গেছিল। অনেকে সেই লেখাগুলোকে চেপে দিতে চেষ্টা করেছিল। হ্যাঁ, কারণ ঘটনা হচ্ছে আগামী দিনে ওই দিক থেকে হয়তো কিছু হবে। এইখানেই মনে হচ্ছে ওইখানে একটা পতাকার মাথাটা একটুখানি দেখা যাচ্ছে, এইটা আমার মনে হয়েছে। এবার যে প্রশ্ন করব কোনো চতুর প্রশ্ন নয়, ইচ্ছে হলে জবাব দেবেন, না ইচ্ছে হলে জবাব দেবেন না। কোথাও কি মনে হচ্ছে একদিকে অবাঙালি আর অন্যদিকে ভিন্ন বিভিন্ন বিশ্বাসের চাপে কোথাও হিন্দু বাঙালি ক্রমশ নিষ্প্রভ হয়ে উঠছে এই বাংলায়? হ্যাঁ, হচ্ছে, ভীষণভাবেই হচ্ছে। আমরা এটা বুঝতে পারছি না। কেউ কেউ এই ব্যবসার খাতিরেও তাদের সঙ্গে খুব গলা মেলাচ্ছে, আগামী দিন খুব সাংঘাতিক, এটা মনে হচ্ছে। মানে হিন্দু বাঙালির এই মুহূর্তে যে অবস্থান, আগামী ভবিষ্যৎটা ক্রমশ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। একবারে তাই। আমার খুব ভালো লাগলো। আপনি দেখুন, এটা তো ঠিক একটা গণনাট্য, আপনার রাজনৈতিক এক সময়কার বিশ্বাস, এবং অবশ্যই আপনি যে কোনো সম্প্রদায়, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো ভাষাকে সারা জীবন শ্রদ্ধাই জানিয়ে এসেছেন, এবং আপনার কাছে সে ভাগ নেই, আপনি মানুষকে মানুষ মনে করেন।
তা সত্ত্বেও আপনি কঠিন বাস্তবটা আজকে বললেন, আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আমার সব শেষে আপনার কাছে একটাই প্রশ্ন, কেমন করে চলছে এখন? ভবিষ্যতে বেঁচে থাকার জন্য যতটুকু পুঁজি থাকা দরকার সে পুঁজি আছে তো? হ্যাঁ, মোটামুটি আছে। কারণ আমি একটা জায়গায় চাকরি করতাম, সেখান থেকে সামান্য কিছু পেনশন পাই। আর আর্টিস্ট ফোরাম, এটা কোনো সরকারি না। আর্টিস্ট ফোরাম একদম গোড়ায় যখন ঠিক করেছিল, তখন ওই অরিন্দ্রম থাকাকালীন যারা ঠিক করেছে যে আমরা এদের কোনো পেনশন নয়, ভাবছি একটা মেডিকেল অ্যালাউন্স গোচরে যদি হয়। কারণ আমি, চিন্ময় রায়, আর দুজনকে আমার মনে পড়েছে, 4 জনকে দিয়েছিল। চিন্ময় রায় তো চলে গেছে, আরও একজনকে চলে গেল, এইরকম মানে দিয়েছিল। এরকম পাই। আর একটা জায়গা থেকে সিনের বলে একটা তারাও খুব সামান্য হলেও দেয়। এইসব মিলিয়ে হচ্ছে আর কি। তবে এটা নিয়ে ভাবছি না, ভাবছি বেঁচে থাকাটা যদি আপনার কাছে সত্য বলে মনে হয়, তাহলে সামনের ওই ব্যাপারটাও কিন্তু খুলে যায়। কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়ায়। এই আপনি এখন যে কথাটা বললেন লাস্ট, আমার কাছে মনে হয়েছে এটা হবে, হতে পারে। বলুন না, পৃথিবীর যে বড় বড় মানুষগুলো, একটু অন্যদিকে চলে যাচ্ছি, হ্যানিম্যান, হোমিওপ্যাথির জন্য তিনি শেষের দিকে খাওয়া দাওয়া ছিল না, রাস্তা ঘুরে, তার আগের যে বিয়ে সাথে হয়েছিল ছিল না, ছেলেমেয়েরা রাস্তায় ঘুরে, তিনি যখন সেই জায়গাটায় পৌঁছলেন, তার পাশে কিন্তু এই এসে গেল, বিরাট এক মহিলা, মাদাম কি নামটা ভুলে গেছি। মাদাম কুরি? হ্যাঁ, মাদাম কুরির কথা বলছেন? না, মাদাম কি, ওনার একটা অন্য নাম আছে। তিনি ওই লেপ্রসি দেখাতে এসেছিলেন, সেটা উনিই সারিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট উনি ওকে বিয়ে করেছিলেন লাস্টেতে। আমি বিয়ের কথা বলছিলাম, আমার কথা হচ্ছে যে সে পাশে তো হয়েছে, তার বিরাট সম্পত্তি ছিল, এই হচ্ছে ব্যাপার। তো সেটা ওইভাবেই হতে পারে। স্বামীজি, নিবেদিতা, এই যে ব্যাপার, নানা রকমের নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু তবু তো স্বামীজি, কিন্তু তার মতন করে দেখেছে। নিবেদিতা তো তার পাশে সেইভাবে ছিল। আচ্ছা, আজকে যেটা মজার কথা, এই কথাটা না বললে পাচ্ছি না, রামকৃষ্ণ মিশন বিরাট বিরাট সমাজসেবক, অমুক তমুক, এই ব্যাপারটা খুব আছে, গালভারি কথাবার্তা। কিন্তু সেখানেও কোথায় একটা পার্সিয়ালিটির ব্যাপার আছে। সেই মানুষগুলোকেও তারা ঠিক সেইভাবে করছে বলে জানি না। আমার কাছে মনে হয়েছে সেখানে যাদের খুব সামর্থ্য আছে তারাই ওখানে ঢোকার চেষ্টা করে। তাকে এখনও তারা যেটা দিয়ে আরম্ভ করেছিলেন, যে স্বপ্ন তারা দেখেছিলেন, এখন নেই আমার মনে হয়। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক বকবক করিয়েছি, আপনার কথা মতো কোট আনকোট অনেক চতুর প্রশ্নও করিয়েছি, কিন্তু আমাদের দিনের শেষে আমাদের সবার যেটা ভালো লাগলো, এখনও আপনি আকাশের তারা দেখেন, এখনও আপনি স্বপ্ন দেখেন, এখনও আপনি বলছেন ঝলমলে আলো আসেনি, কিন্তু যে খুব আনুবীক্ষণিক যে আলো দেখা যাচ্ছে, সেটাই বোধহয় আসার কথা। আমরা চাইব সুস্থ শরীরে, সুস্থ দেহে আরও অনেক কাজ করুন, কবিতা লিখুন, সংলাপ বলুন, আবার নিজের কথাও বলুন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।